মাধ্যমিকে কত 100, কত 95, কত 97, কত 99 উঠবে তুই গুণে শেষ করতে পারবি না। বুঝতে পারছিস? এলে কিছু হাতি ঘোড়া নয়। আমি কতদিন পুষে রাখবো সেটাকে। এরপরে অনেক সেট ডিসকাস হবে, পুরো পর্ষদ শেষ হবে, পুরো মিক্স টেস্ট পেপার শেষ হবে, সবকিছু শেষ হবে। এখন বাজে ভোর 4:45। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমার চ্যানেলের মধ্যে তোরা মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানের এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ, প্রবলেম সাজেশন সেট, সমস্ত রকমের প্রশ্ন উত্তর ডিসকাশন সবকিছু পেয়েছিস। শুধু একটা জিনিস বাকি ছিল। তোরা বহুবার রিকোয়েস্ট করেছিস, দাদা তুমি ধামাকা ব্যাচে করাচ্ছ, কিন্তু আমাদেরকে ইউটিউবে কিছু তো দাও, কিছু এলএকিউ সেট তো করাও। তোদের প্রত্যেকের রিকোয়েস্টে ফাইনালি অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে এলএকিউ চলে এসেছে। এবং আমি তোকে কথা দিচ্ছি, শুধু একটা এলএকিউ এর ভিডিও আমি দেব না। মাধ্যমিক 2017 থেকে মাধ্যমিক 2025 পর্যন্ত যা যা এলএকিউ এসেছে সেই প্রত্যেকটা এলএকিউ সেট তোকে আমি করিয়ে দেব। এবার বলে দেখা কিছু, একটা কমেন্ট প্রথমেই করতে হবে কিন্তু, জয় ধামাকা, তারপরে ভিডিওটা শুরু করতে হবে। যারা প্রথমবার এসেছিস তাদেরকে একটা কথা বলে রাখি, মাধ্যমিক যখন দিয়ে বেরোবি না রে, ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষাটা দিয়ে যখন বাইরে বেরোবি, একবার বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমিটা খুঁজে পেয়ে গেছিলাম। বাকি কি করে 95 থেকে 100 পেতে হয় ভৌত বিজ্ঞানে সেটা আমাদের ছেলেমেয়েরা বুঝে গেছে টেস্ট পরীক্ষায়। মাধ্যমিকে কত 100, কত 95, কত 97, কত 99 উঠবে তুই গুণে শেষ করতে পারবি না। চল শুরু করি। আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে মাধ্যমিক 2024 প্রশ্ন, এবং মাধ্যমিক 2024 এলএকিউটা আমরা পুরো কমপ্লিট করব। 36-এ 36 পাক্কা, মানে পাক্কা। চল আর বেশি কথা নয়, প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখ, আমরা এলএকিউ শুরু থেকে শেষ পর্যন্ত না করে শেষ থেকে শুরু পর্যন্ত করছি। ওই জন্য প্রথমেই 12 নম্বর প্রশ্ন বলেছে, শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো, ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। দেখ, আমি তোকে একটা কথা বলি, যারা আমাদের জৈব রসায়নটাকে পারফেক্টলি পড়েছে তারা এই প্রশ্নটার উত্তর খুব সহজে দিয়ে দেবে। ভালো করে যদি তুই একটু দেখিস, তোকে আমি একটা জিনিস শিখিয়েছিলাম, কি বলতো, ইথাইল অ্যালকোহল CH3CH2OH। এখন তুই আমাকে বলবি, দাদা এইটাকে ইথাইল অ্যালকোহল কেন বলা হয়? কারণ এই যে পার্টটা রয়েছে, হাইড্রোকার্বন মূলক পড়িয়েছিলাম তো তোদেরকে, আমি তো তোদেরকে বলেছিলাম এইটাকে ইথেন বলা হয়, CH3CH3। যদি ইথেন থেকে একটা হাইড্রোজেনকে আমরা বার করে দিই, তাহলে পড়ে থাকলো CH3CH2। যেহেতু একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, সেই জন্য একটা বন্ড ফাঁকা থাকলো, এইটাকে আমরা নাম দিই ইথাইল। যেমনি মিথেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, ওটাকে বলা হয় মিথাইল। এই ইথাইলের সঙ্গে যদি দাদা OH যুক্ত হয়, তখন এই পুরোটার নাম হয়ে যায় ইথাইল অ্যালকোহল। আচ্ছা, মানে এই কারণের জন্য এটা কেমনি বলে? একদমই তাই। এই ইথাইল অ্যালকোহল যে মলিকিউলটা তুই দেখতে পেলি, এইটার সাথে তোকে ট্রিট করে দিতে হবে অ্যালুমিনা Al2O3 at 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অ্যাকচুয়ালি জানিস তো, এই ইথাইল অ্যালকোহলটাকে যখন অ্যালুমিনার উপর থেকে চালনা করা হচ্ছে, এটাকে বাষ্পীয় অবস্থায় নিতে হয় বা বাষ্পীয় দশায় নিতে হয়। যখন এই রিয়াকশনটা করা হবে, তোরা প্রত্যেকে এই রিয়াকশনটাকে জানিস, যারা আমার কাছে শুরু থেকে পড়ছিস। যারা পড়ছিস না তাদেরকে একটুখানি বলে রাখি, এই রিয়াকশনটা কিভাবে প্রসিড করে তোকে আমি আগেও শিখিয়েছি। এই যে প্রথম কার্বনটা রয়েছে, এই কার্বনটা থেকে OH বেরিয়ে যায়, আর এই পাশের যে কার্বনটা রয়েছে সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়। তাহলে বল, এই প্রথম কার্বনটা থেকে OH আর তার পাশের কার্বনটা থেকে যদি হাইড্রোজেন বেরোয়, তাহলে মোটমাট কি বেরোচ্ছে দাদা? জল বেরিয়ে যাচ্ছে। এই একটা সিগমা বন্ড ব্রেক করছে, এই একটা সিগমা বন্ড ব্রেক করছে। দুটো সিগমা বন্ড যদি ব্রেক করে যায়, তাহলে একটা পাই বন্ড তৈরি হয়। বলে হ্যাঁ কি না? দাদা, পাই বন্ডটা কার কার মধ্যে হবে? না, এখান থেকে CH3 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে কি পড়ে থাকে? CH2 পড়ে থাকে। এই CH2 কার্বন, আর এখান থেকে OH বেরিয়ে গেলে কি পড়ে থাকে? CH2 পড়ে থাকে। এই কার্বন, এই দুটোর মধ্যে পাই বন্ডটা তৈরি হবে। গল্প শেষ। এই কম্পাউন্ডটার নাম কি? এইটার নামই তো ইথিলিন। যারা এগুলো জানিস না, যারা এই কনসেপ্টস গুলোকে জানিস না, তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ওয়ান শট কুইক রিক্যাপ এগুলোকে কমপ্লিট কর। অনেক দেরি করে ফেলবি না তো, এগুলো আমরা প্রচুর বার শিখিয়েছি। ধামাকা ব্যাচের ছেলেমেয়েরা তো এগুলো করে করে অভ্যস্ত হয়ে গেছে, আমাদের ইউটিউবের ছেলেমেয়েরা অভ্যস্ত হয়ে গেছে। যারা প্রথম দেখছিস ওরা দেরি করে ফেলছিস, কিন্তু যদি না করিস তাড়াতাড়ি করে ফেল। তাহলে কমপ্লিট ইথিলিন ডান।
হয়ে গেল। এবার কি বলেছে, ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। এই ইথিলিনের ব্যবহার নিচে কমেন্ট করো। ব্যবহার আমি আর কি বলবো, চলো দেখি। অথবা একটা প্রশ্ন দিয়েছে, বলেছে মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। দেখ ভাই, এটাও দেখবি আমি যখন আমাদের ওয়ান শটটা পড়িয়েছি জৈব রসায়নের, সেখানে ডিসকাস করে দিয়েছি। প্রত্যেকে মন দিয়ে শোন। এই যে প্রতিস্থাপিত, এই প্রতিস্থাপন কথাটার মানে কি? ধর আজকে আমাদের রিঙ্কি আছে, আর এইটা ধর আমাদের শুভম আছে, এর নাম হচ্ছে শুভম, সব শুভমদের জন্য বলছি। আর এটা হচ্ছে রিঙ্কি। এখন রিঙ্কির সাথে শুভমের খুব ভালো বন্ধুত্ব। রিঙ্কি বলে শুভম আমার, শুভম বলে রিঙ্কি আমার। একদিন হঠাৎ করে পিঙ্কি চলে এসছে, এই হচ্ছে পিঙ্কি। পিঙ্কি পিঙ্কি যখনই চলে এলো, এখন শুভমের পিঙ্কিকে খুব ভালো লেগে গেছে। তখন শুভম কি করলো, রিঙ্কিকে সরিয়ে দিয়ে, রিঙ্কি ডিলিট, এখন চলে এসছে তার বদলে পিঙ্কি। তার মানে, এই যে পিঙ্কি, সে রিঙ্কিকে প্রতিস্থাপিত করে দিল, তার পরিবর্তে এসে বসে পড়লো। মানে একজনের পরিবর্তে যদি অন্য কেউ বসে পড়ে, সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক তেমনই চিন্তা করে দেখ, এই হচ্ছে মিথেন CH4। মিথেনের মধ্যে কতগুলো হাইড্রোজেন আছে? 4টে হাইড্রোজেন আছে। আমরা যদি মিথেনের হাইড্রোজেনের পরিবর্তে একটা 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 করে মোট 4বার হাইড্রোজেনকে সরিয়ে 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 অন্য কাউকে সেখানে বসাই, তাহলে সেইটাকে আমরা বলবো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। কার মাধ্যমে করতে বলেছে? ক্লোরিনের মাধ্যমে করতে বলেছে। তাহলে মিথেনের সঙ্গে কার বিক্রিয়া করাবো? ক্লোরিনের বিক্রিয়া করাবো। হলো, ধাপে ধাপে যাব। মিথেন থেকে কে সরবে? হাইড্রোজেন সরবে। তার পরিবর্তে এসে কে ঢুকবে? ক্লোরিন ঢুকবে। কিন্তু মাথায় রাখবি, একটা স্টেপে একটাই হাইড্রোজেন সরতে পারে। তাহলে মোট কতগুলো স্টেপের এই রিয়াকশনটা হবে? 4টে স্টেপের হবে দাদা। তার কারণ কি? কারণ 4টে হাইড্রোজেন আছে। খুব ভালো কথা। তাহলে তুই প্রথম স্টেপটা একটু লিখে দেখা, বল এখানটায় কটা ক্লোরিন? 2টো ক্লোরিন। দাদা একটা ক্লোরিন এলো, একটা হাইড্রোজেনকে সরালো, সরিয়ে তার জায়গায় বসে পড়লো। একটা হাইড্রোজেন সরে গেলে CH3 পড়ে থাকে, একটা ক্লোরিন ঢুকে গেলে তার সঙ্গে Cl হয়ে যায়। দাদা এই যে হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে গেল, সে কোথায় যাবে? আরে হাইড্রোজেন আমরা বহুত চালাক হে, দেখছে আমি এখান থেকে বেরিয়েছি তো কি হয়েছে, फिर से हमारे शहर में एक दिन ऐश्वर्या आई, হাইড্রোজেন এই ক্লোরিনটাকে খুঁজে নিয়েছে। বলছে ও, আমি মিথেন থেকে বেরিয়ে তো ভালোই হয়েছে ভাই, আমি তো একটা নতুন ক্লোরিন পেয়ে গেছি। খুব ভালো, হাইড্রোজেন আর ক্লোরিন একসাথে জুড়ে HCl হয়ে গেছে, গল্প শেষ। তার মানে কেউ একা বসবে না, সবসময় দোকা দোকা চাই, একা কেউ বসতে চাইবে না। এই হাইড্রোজেন চাইলে একা বসতে পারতো, কিন্তু হাইড্রোজেন একা বসবে না, তার কাকে লাগবে? ক্লোরিনকে লাগবে। সঙ্গে সঙ্গে HCl হয়ে বসে পড়লো, গল্প শেষ। তুই কি ভাবছিস এখানে বিক্রিয়াটা থামবে? একেবারে থামবে না। তার কারণ যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। ম্যাটার ইজ দ্যাট, দাদা এটার নাম কি? ভাই তোকে তো একটু আগে আমি শিখিয়েছি, যদি এটা মিথেন হয়, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে যেটা পড়ে থাকে একটা বন্ড সমেত, সেটাকে আমরা কি নাম বলি বল? মিথাইল বলি। মিথাইলের সঙ্গে ক্লোরিন আছে, তাহলে এটা নাম কি হয়ে যাবে? মিথাইল ক্লোরাইড। কমপ্লিট, ডান, ডান এন্ড ডাস্টেড। চলো নেক্সট, নেক্সট কি আছে দেখি। নেক্সট হচ্ছে এই মিথাইল ক্লোরাইডটাকে নিয়ে রিয়াকশন হবে, তার সঙ্গে আবার কার বিক্রিয়া? ক্লোরিনের বিক্রিয়া। যখনই তুই বিক্রিয়া করবি আবারও একটা Cl এখানটা হাইড্রোজেনের পরিবর্তে এসে ঢুকে পড়বে। তাহলে হাইড্রোজেন এখন কতগুলো পড়ে রয়েছে? 2খানা পড়ে রয়েছে। আরো একখানা ক্লোরিন যদি ঢুকে যায়, তাহলে ক্লোরিন কতগুলো হয়ে গেল? 2খানা হয়ে গেল। বলে একটা ক্লোরিন এখানে পড়ে রয়েছে, একটা হাইড্রোজেন যাবে, HCl হয়ে গেল। হাইড্রোজেন কোনোদিন না একা বসবেই না। শুধুমাত্র এইচ তুই কখনো দেখেছিস? কোনোদিন দেখিস না, বদমাস আছে হাইড্রোজেনটা। চল এদিকে দেখ, নেক্সট CH2Cl। আচ্ছা তুই বলতে পারিস দাদা এটার নাম কি? এই CH2 গ্রুপটা আছে না, এটাকে মিথিলিন গ্রুপ বলে। মিথিলিনের সঙ্গে ক্লোরাইড আছে, তাহলে নাম হয়ে গেল মিথিলিন ক্লোরাইড। হলো, চলো নেক্সট।
এই যে মিথিলিন ক্লোরাইড আছে CH2Cl2 এর সঙ্গে আবার যুক্ত হবে Cl2। যখনই যুক্ত হলো তুই এবার বুঝতে পারছিস ক্লোরিন গিয়ে ঢুকবে, CH Cl3 হয়ে গেল প্লাস HCl হয়ে গেল, নাম কি? ক্লোরোফর্ম। ঠিক আছে, অজ্ঞান করতে কাজে লাগে, কোনোদিন কিনবে না এসব জিনিস। চলো দিকে দেখো, শিখিয়ে রাখছি তাই বলতে হয়, বললাম। প্লাস Cl2 হয়ে গেছে, একটা ক্লোরিন সেখানটা ঢুকে পড়লো, হাইড্রোজেন সরে গেল, তাহলে হয়ে গেল CCl4। দেখো তিনটে ছিল, চারটে হয়ে গেল, হয়েছে। যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল সে ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে আবার একটা HCl। এই বছরে তোমাকে প্রশ্ন দিতে পারে কতগুলো HCl তৈরি হয়, প্রশ্ন দিতে পারে তৃতীয় ধাপে উৎপন্ন পদার্থের নাম কি, প্রশ্ন দিতে পারে চতুর্থ ধাপে উৎপন্ন পদার্থের নাম কি। প্রত্যেকে এর নামটা কমেন্ট করে জানাবে, এর নামটা নিচে কমেন্ট করবে প্রত্যেকে তাড়াতাড়ি করে। এবার একটা জিনিস খেয়াল করতে পারছিস, LAQ ইজ নাথিং মোর দ্যান, তোকে এখানে ইউটিউব সেশনে ধামাকা ব্যাচের মধ্যে যা প্রিপারেশন করানো হয়েছে সেগুলোই আমরা আমাদের ধামাকা ব্যাচের মধ্যে চ্যাপ্টার ধরে ধরে প্রিপারেশন করাচ্ছি। লোকে ভাবছে এই যে দাদা বলেছিল পুরো LAQ ধরে ধরে ডিসকাস হবে, এগুলোই তো LAQ। ধামাকা ব্যাচের মধ্যে চ্যাপ্টার ধরে ধরে ডিসকাশন হয়ে তারপরে ওই চ্যাপ্টারটার উপরে প্রবলেম সেট প্র্যাকটিস হচ্ছে, ছেলেমেয়েরা এমনি ক্লিয়ার করে ফেলছে সব। তারপরে তো আবার LAQ সেট ডিসকাস হচ্ছে আলাদা করে, একটা LAQ সেট অলরেডি ডিসকাস করে দিয়েছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম সেটের মধ্যে LAQ ধরে ধরে ডিসকাস হচ্ছে। এইরকম ভাবেই তো প্রিপারেশন হয়, বুঝতে পারছিস? LAQ কিছু হাতি ঘোড়া নয়, তোরা যেগুলো পড়িস ওগুলোই LAQ, শুধু এগুলোকে একটু ভালো করে গুছিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে বিষয়। চলো নেক্সট কি বলেছে, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম এবং বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটা লেখো। খুব ভালো করে মন দিবি কিন্তু। দেখ ভাই, ইউরিয়াকে প্রস্তুত করব কি করে, কি কি লাগবে? প্রথমে লাগবে কার্বন ডাই অক্সাইড আর লাগবে অ্যামোনিয়া। এই দুটো পদার্থ দিয়ে আমরা ইউরিয়াকে প্রস্তুত করতে পারবো। কিভাবে করে দাদা? আমি বলছি দেখ ভাই, অ্যামোনিয়া নে আর কার্বন ডাই অক্সাইড। মনে রাখ ইথিলিন বলছি, ইউরিয়া প্রস্তুতির যে বিক্রিয়াটা সেটা দুটো ধাপে সম্পন্ন হয়। এই যে প্রথম ধাপটা রয়েছে সেখানটায় তোকে শুধু একটা ছোট্ট ছোট্ট বিষয় শুধু একটু মাথায় রাখতে হবে, যে এটাকে 2 আয়তন নিতে হবে আর এটা 1 আয়তনই বিক্রিয়া হবে। ওই জন্য দেখবি লেখা থাকে 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে 1 আয়তন কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া হয়। এই যে পুরো বিক্রিয়াটা হয় সেটা 150 বায়ুমণ্ডলীয় চাপে হয় এবং এখানে 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। এটা তোকে একটু জাস্ট খেয়াল রাখতে হবে, বাকিটা দেখ তোর ম্যাজিকের মতো নেমে যাবে। কিভাবে? এখানে তুই কটা অ্যামোনিয়া নিয়েছিস বল? দুটো অ্যামোনিয়া নিয়েছিস, দুটো অ্যামোনিয়াকে আমি এখানটায় লিখছি, এই একটা NH3, এই একটা NH3 বল। হ্যাঁ, প্রথম NH3টা থেকে একটা হাইড্রোজেন কমালে কি হবে? NH2 হবে। তো NH2টা এখানটায় লেখ। এই যে কার্বন ডাই অক্সাইড দেখতে পাচ্ছিস সেটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দে, C+O। এরপরে যে হাইড্রোজেনটা তুই এখান থেকে কমিয়ে এটাকে NH2 লিখেছিলি, সেই হাইড্রোজেনটা এর সাথে কি জুড়ে দে, তাহলে এটা NH3 ছিল, একটা হাইড্রোজেন জুড়ে দিলে NH4 হয়ে যাবে, তাহলে NH4 লিখে দিলাম। এই যে পদার্থটা তৈরি হলো, বুঝতে পারছিস কিভাবে ইনঅর্গানিক লিখতে হয়? এইভাবে ইনঅর্গানিক বিক্রিয়া লিখতে হয়। বিক্রিয়ার ছোট ছোট টেকনিক আছে, ওগুলোকে শিখতে হয়। এটাকে বলা হয় অ্যামোনিয়াম কার্বামেট। যারা আমাদের জৈব রসায়ন পড়েছিস তারা এই টেকনিক গুলো কিন্তু আমার কাছে শিখেছি। জৈব রসায়নের লেখার অনেক টেকনিক আছে। অ্যামোনিয়াম কার্বামেট। চলো নেক্সট, পরবর্তী ধাপে কি হয়? এই যে NH2 C+O NH4 অ্যামোনিয়াম কার্বামেট আছে, সেই অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে যায়। কিভাবে বিয়োজিত হয়? দাদা কোথায় হাইড্রোজেন বেশি? কোন নাইট্রোজেনটার কাছে হাইড্রোজেন বেশি? এটার কাছে বেশি, তাহলে এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেল, জাস্ট টু ব্যালেন্স দ্য হাইড্রোজেন। এখানে দুটো অক্সিজেন আছে, একটা অক্সিজেন বার করে দাও না, হিট করে দিয়েছো তো, হিট করে দিয়েছো তো। যখনই এটা বেরিয়ে যাবে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মানে জল বেরিয়ে যাবে, আর পরে কি থাকলো? NH2 পড়ে থাকলো, NH2। C আর O পড়ে থাকলো, কারণ একটাও বেরিয়ে গেছে, তাহলে CO। NH4 ছিল, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তো NH2 পড়ে থাকলো, তাহলে হয়ে গেল NH2CO NH2। এই জিনিসটারই নাম ইউরিয়া। গল্প শেষ। প্লাস এর সাথে কি তৈরি হচ্ছে বল? চল ফিনিশ। ইউরিয়া শিল্প উৎপাদন ফিনিশ। কঠিন ছিল? একদম না।
প্রসেস শিখতে হবে ভাই, প্রসেস শিখতে হবে। চলো, বলেছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? দূর দূর দূরে আবার কি প্রশ্ন ভাই? সৌন্দর্য বৃদ্ধি করা, কোন একটা জিনিসকে টেকসই করা। তড়িৎ লেপন অ্যাকচুয়ালি কি? তড়িৎ লেপন দেখবি অনেক সময় আমরা এই কথাটা গুলিয়ে ফেলি মাঝে মধ্যে। তুই বলতো যে লোহা থাকে, লোহার সক্রিয়তা বেশি না সোনার সক্রিয়তা বেশি? কমেন্ট করতে এক্ষুনি কমেন্ট কর। হয়েছে কমেন্ট? এবার আমি তোকে বলি, মন দিয়ে শোন। দেখ, লোহাকে তুই যদি বায়ুতে ফেলে রাখিস, লোহার মধ্যে খুব তাড়াতাড়ি জং লেগে যায়। কিন্তু সোনাকে তুই বায়ুতে দীর্ঘদিন ফেলে রাখ, সোনার কিচ্ছু হবে না। তাহলে কে কত তাড়াতাড়ি রিয়াকশন করতে পারে সেইটা হচ্ছে তার সক্রিয়তা। কে তাড়াতাড়ি রিয়াকশন করলো, লোহা করলো না সোনা করলো? লোহা করলো, তাহলে লোহার সক্রিয়তা বেশি। তাহলে লোহা সোনার থেকে বেশি সক্রিয়, একদম পরিষ্কার কথা। এই যে বেশি সক্রিয় ধাতুগুলো রয়েছে, সেই বেশি সক্রিয় ধাতুগুলোকে বায়ুর মধ্যে ফেলে রাখলে যেহেতু তারা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়, তাদের এই ক্ষয়টাকে আটকানোর জন্য এই অধিক সক্রিয় ধাতুগুলোর ওপর মাঝে মধ্যে মাঝে মধ্যে মাঝে মধ্যে কতগুলো কম সক্রিয় ধাতুর, এইটা ভেতরে আছে অধিক সক্রিয়, বাইরে আছে কম সক্রিয়, কম সক্রিয় ধাতুর একটা আস্তরণ দিতে হয়, একটা প্রলেপ দিতে হয়। এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি তড়িৎ লেপন। যেই মাত্র অধিক সক্রিয় ধাতুটা ভেতরে চলে গেল, তার বাইরের দিকটায় কম সক্রিয় ধাতু আছে, তাহলে ইনডাইরেক্টলি আমরা অধিক সক্রিয় ধাতুটার ক্ষয়টাকে রোধ করে দিলাম। যারা যারা আমাদের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার কুইক রিক্যাপটা দেখেছিস, তারা অন্তত জানিস যে তড়িৎ লেপনটাকে আমি মুখস্থ করতে বলি না। তড়িৎ লেপনের পদ্ধতি আছে, কোনটাকে অ্যানোড কোনটাকে ক্যাথোড ইউজ করব তার পদ্ধতি আছে, সব আমি শিখিয়ে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও মিস করবে না। যারা ধামাকা ব্যাচে আছো, ইউটিউব চ্যানেল ধামাকা ব্যাচ একসাথে পড়ে নাও, মাধ্যমিকে 95+ টিকিট তোমার কাটা। চলো এইবার দেখি, কোন বস্তুর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসায়ানেট, কে AuCN হোল টুয়াইস, তাই তো? পটাশিয়াম অরোসায়ানেট। চলো নেক্সট কি বলেছে? কোন মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝায়? ভাই, এ তো খুব সোজা প্রশ্ন। ধর আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বলি। আজকে ধর সোডিয়াম আছে, সোডিয়াম হচ্ছে 11, তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টা ইলেকট্রন, তাই তো হবে রে ভাই? এবার তুই আমাকে চিন্তা করে বল একটু, এটা ধর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কে থাকে বল? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, যতগুলো ইলেকট্রন ততগুলোই প্রোটন, তাই তো? তোরা প্রত্যেকে জানিস তো এটাই। তো এই হচ্ছে তার প্রথম কক্ষপথ, এই হচ্ছে তার দ্বিতীয় কক্ষপথ, এই হচ্ছে তার তৃতীয় কক্ষপথ বা সবচেয়ে বাইরের কক্ষপথ। প্রথম কক্ষপথটার মধ্যে 2টো ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথের মধ্যে এরকম ভাবে 8টা ইলেকট্রন আছে, 4, 5, 6, 7, 8 হয়েছে। আর 3 নম্বর কক্ষপথ সবচেয়ে বাইরের কক্ষপথটার মধ্যে 1টা ইলেকট্রন আছে। নিউক্লিয়াস নিউক্লিয়াস সবসময় এই বাইরের কক্ষপথটাকে, বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলোকে সব থেকে ভালোভাবে নজরদারিতে রাখে। নিউক্লিয়াস সবসময় জানে যদি বেরোনোর হয় তো ওই পাগলাগুলোই বেরোবে যে একদম বাইরের দিকে আছে, কারণ তার উপরে আকর্ষণটা একটু কম। নিউক্লিয়াসে যত কাছাকাছি থাকবে ইলেকট্রন, নিউক্লিয়াস তো পজিটিভ, ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে নিউক্লিয়াসে যত কাছাকাছি ইলেকট্রন থাকে তার উপর আকর্ষণটা বেশি থাকে। যখনই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে তার উপর আকর্ষণটা কমে যাচ্ছে। ওই জন্য নিউক্লিয়াস জানে যদি বেরোনোর হয় তো এই ইলেকট্রনস গুলোই বেরোতে পারে। এখন ধর আমি গেছি, আমি গিয়ে নিউক্লিয়াসকে বলছি, নিউক্লিয়াস বাবু, পরমাণু, ও সোডিয়ামের পরমাণু, তুমি আমাকে ইলেকট্রনটা দেবে। ও কি হুট হুট করে তো দেবে না। ও কি বলবে? ও বলবে ইলেকট্রন তো নেগেটিভ, আর আমি তো নিউক্লিয়াস, আমি তো পজিটিভ, আমি কি করে ছাড়ি বলো? ও নেগেটিভ, আমি পজিটিভ, আমাদের মধ্যে তো একটা আকর্ষণ রয়েছে, নেগেটিভ পজিটিভকে তো আমি একটু হলেও টানছি, ও যতই একটু বাইরে থাক আমি তো ওর উপর একটু আকর্ষণ তো বজায় রেখেছি, বলো? ওকে আমি এমনি এমনি কি করে যেতে দিই? আমি বলছি আচ্ছা এমনি এমনি দিতে হবে না, আমি যদি তোমায় কিছু ক্যাশ দিই, কিছু যদি টাকা দিই, হ্যাঁ নিউক্লিয়াস হেভি লোভী, বলে হ্যাঁ হ্যাঁ দাও 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 দাও, আমি দিয়ে দিচ্ছি, দাও। এই যে ইলেকট্রনটা রয়েছে, একে নিউক্লিয়াস আকর্ষণ করে রেখেছে, সেই জন্য আমরা এই ইলেকট্রনটাকে এমনিতে বার করতে পারবো না। আমাদেরকে যদি এই ইলেকট্রনটাকে সবচেয়ে বাইরের কক্ষপথের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে বাইরে নিয়ে চলে যেতে হয়, তাহলে বাইরে থেকে একটা এনার্জি সাপ্লাই করতে হবে।
উইথাউট এনার্জি, উইথাউট বল, উইথাউট টাকা, উইথাউট পাওয়ার আমরা ওই ইলেকট্রনটাকে বার করতে পারবো না। কারণ স্বাভাবিক, কেউ কারোর আকর্ষণের জিনিস এমনি এমনি দেবে না, কিছু তো তাকে দিতে হবে। কি দিতে হবে? বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। এই যে এনার্জিটা আমরা সাপ্লাই করলাম টু রিমুভ দ্য আউটার মোস্ট ইলেকট্রন, দিস এনার্জি ইজ নোন অ্যাজ আয়োনাইজেশন এনার্জি। যখনই একে সাপ্লাই করলাম কি হবে? সোডিয়াম তার লাস্টের কক্ষপথের একটা ইলেকট্রন ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে সোডিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট হয়ে গেল। এই জন্যই বলা হয় আয়োনাইজেশন এনার্জি। ক্লিয়ার? এবার এখানে বিভিন্ন শর্ত আছে, গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, বিচ্ছিন্ন পরমাণু হতে হবে, সর্বনিম্ন শক্তি স্তরে থাকতে হবে, সেগুলো সব তোরা জানিস। এবার এখানে একটা প্রশ্ন দিয়েছে, বলেছে সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়াম এদের চারজনকে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। আমি জাস্ট দেখবো একটু রেকর্ডিংটা হচ্ছে কিনা। রেকর্ডিংটা নিয়েই সমস্যা। হ্যাঁ, রেকর্ডিং পারফেক্ট হচ্ছে রে ভাই। চলো, যেটা বলছিলাম প্রশ্ন বলছে সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়ামকে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। কোনো রাট্টাফিকেশন নয়, কোনো গাছের পাতা সবুজ নয়, একদম পিওর লজিক, পিওর কনসেপ্ট। দেখ, খেয়াল করে দেখ, ভালো করে মন দিয়ে শুনবি। আমরা যদি একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাই, তোদেরকে প্রত্যেককে আমি পর্যায় সারণী ডিটেলে পড়িয়ে দিয়েছি। ইউটিউবে আমাদের ধামাকা ব্যাচের ক্লাসটা ফ্রি দিয়ে দিয়েছি আমি। ওটা অ্যাকচুয়ালি ধামাকা ব্যাচে পড়িয়েছি, বাট ধামাকা ব্যাচের ক্লাসটা ইউটিউবে আমি ফ্রি দিয়ে দিয়েছি। সুতরাং পর্যায় সারণীর ওভারঅল অ্যাক্সেস প্রত্যেকের কাছে আছে। সবাই যারা যারা এগুলো জানিস না, এক্ষুনি গিয়ে পর্যায় সারণী পড়বি আফটার দিস ক্লাস। তোরা প্রত্যেকে জানিস আমরা যখন বাম দিক থেকে ডান দিক যাই, তখন আকারগুলো আস্তে 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 ছোট হতে থাকে। আর যখন ওপর থেকে নিচের দিকে যাই, তখন আকারগুলো আস্তে 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 বড় হতে থাকে। যত নিচের দিকে যাব তত বড় হতে থাকবে। পরিষ্কার কথা? এবার তুই চিন্তা করে দেখ, যত আকার আস্তে আস্তে ছোট হচ্ছে তার মানে কি? তার মানে এই যে নিউক্লিয়াস আর এই যে শেষ কক্ষপথের ইলেকট্রন, এদের মধ্যে ডিস্টেন্স বা এদের মধ্যে গ্যাপটা কমে যাচ্ছে। তুই খেয়াল করে দেখ, এদের মধ্যে গ্যাপটা আস্তে 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 কমে গেল। তার মানে শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে এলো। তার মানে তুই আমাকে এবার বলতে বাধ্য, তোর কমন সেন্স বলতে বাধ্য, যে আমি একদম এইটার ক্ষেত্রে ইলেকট্রনটাকে যখন বার করতে যেতাম আমাকে যতটা এনার্জি দিতে হতো, এই ক্ষেত্রে যদি আমি ইলেকট্রনটাকে বার করতে যাই আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে। কারণ এখানে শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসের অনেক কাছে চলে এসছে। যদি অনেক কাছে চলে আসে, তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াস মারাত্মক আকর্ষণ করে রেখে দিয়েছে, নিউক্লিয়াসের মারাত্মক কাছে আছে ও। সুতরাং একে যদি আমাকে বার করতে হয় আমাকে বিপুল পরিমাণ এনার্জি দিতে হবে, আর একে যদি বার করতে হয় আমাকে কম এনার্জি দিতে হবে। যত সাইজ আস্তে 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 ছোট হচ্ছে, যত শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আসছে, তত তাকে বার করতে বেশি এনার্জি দিতে হচ্ছে। সুতরাং আমরা যত বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, আয়োনাইজেশন এনার্জি মানে দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট শেল বাড়ছে। আয়োনাইজেশন এনার্জির ডিমান্ড বাড়ছে। যত নিচে যাচ্ছি, যত নিচে যাচ্ছি, নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনটার ডিস্টেন্স বাড়ছে, মানে এর উপর আকর্ষণটা কমছে, ডিস্টেন্স বাড়ছে। একটা বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে তার উপর বাবা মার আকর্ষণ কমে যাচ্ছে, কিন্তু বাচ্চাটা যখন বাচ্চা ছিল তখন অনেক বেশি আকর্ষণ ছিল। এই জন্য যখন বাচ্চা ছিল তখন আকর্ষণটা বেশি, বার করতে বেশি এনার্জি দিতে হবে। বড় হয়ে গেছে, আকর্ষণ কম, বার করতে কম এনার্জি দিতে হবে, একটুখানি এনার্জি দিলে বেরিয়ে যাবে। তার ফলে যত নিচে যাচ্ছে আয়োনাইজেশন এনার্জি কমছে। পরিষ্কার কথা? আমাদেরকে যেটা দিয়েছে সেটা কি বরাবর দিয়েছে? সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়াম। পরিষ্কার বিষয়। আমি আমার পর্যায় সারণীর ভিডিওতে আমার নিজের তৈরি পর্যায় সারণী করে দিয়েছি, যেটা শুধুমাত্র ক্লাস 10 স্পেশাল। ওইটুকু তুই জানলেই হবে। লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই চারটি দিয়েছে তো। লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। একদম যত নিচের দিকে যাব তত আয়োনাইজেশন এনার্জি কমছে। আমাকে কি বরাবর সাজাতে বলেছে? ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোটকে সিজিয়াম, তার থেকে একটু বড় রুবিডিয়াম, একটু বড় সোডিয়াম, সবচেয়ে বড় লিথিয়াম। গল্প শেষ। নেক্সট, এইটা একটা ভালো প্রশ্ন দিয়েছে, এটা একটা হেভি প্রশ্ন। বলে দিয়েছে এবিসি তিনটে মৌল আছে যাদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n এবং n+1। খুব ভালো কথা। বি মৌলটা একটা নিষ্ক্রিয় গ্যাস। আমার গলায় খুব ব্যথা। হ্যাঁ,
আমি জানি না আমার আওয়াজে বোঝা যাচ্ছে কিরকম, গলাটা খুব ব্যথা, ঠান্ডা লেগে গেছে। বলছি এবিসি তিনটে মৌল আছে যাদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2 n+1। বি মৌলটা একটা নিষ্ক্রিয় মৌল, তোকে বলে দিয়েছে। দেখ আমি আমাদের ব্যাচের মধ্যেও বলেছি, আমি তোদেরকেও একটু বলে রাখছি, যদি এমনি প্রশ্ন দিয়ে দেয় যে বি মৌলটা একটা নিষ্ক্রিয় মৌল, মাথায় রাখবি তোদেরকে কোনোদিনও দুটো নিষ্ক্রিয় মৌলের বাইরে প্রশ্ন দেবে না। ম্যাক্সিমাম তোরা তিনটে ভাবতে পারিস, কিন্তু দুটো নিষ্ক্রিয় মৌলের বাইরে তোদেরকে প্রশ্ন দেবে না। এই ধরনের প্রশ্ন অন্তত। কি কি নিষ্ক্রিয় মৌল? একটা হতে পারে তোকে দিতে পারে নিয়ন, যেটা 10, আরেকটা হচ্ছে তোকে আর্গন দিতে পারে, যেটা 18। যদি এই ধরনের বড় প্রশ্ন দেয় তাহলে 99% চান্স আছে এই যে বি একটা নিষ্ক্রিয় গ্যাস যে তোকে বলে দিয়েছে, সেটা হয় তোকে নিয়ন দিয়ে দিয়েছে, না হয় তোকে আর্গন দিয়ে দিয়েছে, যে কোনো একটা ভাই। এবার তুই দুটো রেসপেক্টিভ জাস্ট একটুখানি ভেবে দেখিস, তোকে যে বি একটা নিষ্ক্রিয় গ্যাস বলে দিয়েছে, সেই বি এর পরমাণু ক্রমাঙ্ক তোকে এন দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। যে বি মৌলটা আছে, আমি এখানে ধর বলছি এটাই হচ্ছে আমাদের বি মৌল, এইটাই, এই যে নিয়ন বা এই যে আর্গন আছে, এই দুটোই হচ্ছে আমাদের বি মৌল। তাহলে আমি একটা এ করব, এখানে একটা সি করব, খুব পরিষ্কার করে দেখবি কিন্তু যেটা এ রয়েছে সেটা হচ্ছে এন থেকে 2 কম, মানে তার পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা এন এর থেকে 2 কম। এখানে বিটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 8। যদি এটা 8 হয়, সিটা কত হবে? সিটা হচ্ছে এন এর থেকে 1 বেশি, মানে এখানে যে 10 আছে 10 এর থেকে 1 বেশি, তাহলে কি হয়ে যাবে বল? সোডিয়াম 11 হয়ে যাবে। একদম পরিষ্কার কথা, ব্যাপারটা বুঝতে পারছিস? এবার একটা শর্টকাট দেখে রাখ, এখানে যেটা এন তুই ধরেছিস, নিষ্ক্রিয় মৌল আছে বি, তারই তো পরমাণু ক্রমাঙ্ক এন, সেটাকে আমি মনে মনে আর্গন ধরে নিয়েছি, তাহলে এটাই হচ্ছে আমাদের এন। যদি আমি তোকে বার করতে বলি n-2, তাহলে n-2 কত হয়ে যাবে বল? 18 থেকে 2 বাদ দে 16, 16 থেকে আছে সালফার। যদি আমি তোকে বলি n+1, মানে এখানে 18 আছে, n+1 মানে 19 হয়ে যাবে, 19 এ কি আছে বল? পটাশিয়াম। একদম পরিষ্কার কথা, একদম পরিষ্কার কথা। মানে আমরা দুটো কেসই বার করে দিলাম, এবং দুটো কেস বার করার পরে তোর কাছে পুরো অ্যান্সার ক্লিয়ার, তুই এটাকে কিন্তু মনে মনে করবি। এবার দেখ তুই কি বলেছে, বলেছে এ এবং সি মৌল, দেখো তো নিজে নিজে উত্তর হবে, দেখ কেমন বলেছে। এ এবং সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? হেভি প্রশ্ন করে দিয়েছে, হেভি প্রশ্ন করে দিয়েছে। বল এই যে এ গুলো রয়েছে এরা কোন শ্রেণীতে অবস্থান করে? এরা তো 16 নম্বর শ্রেণীতে অবস্থান করে, অক্সিজেন সালফার। এই যে সি গুলো আছে, সোডিয়াম পটাশিয়াম, এরা তো 1 নম্বর শ্রেণীতে অবস্থান করে। মানে তোর কাছে আর কোনো চাপই রইলো না, তুই ইজিলি আনসার করতে পারবি, চুটকি মেরে আনসার করতে পারবি রে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে এ থাকে আমার 16 নম্বর শ্রেণীতে, আর সি থাকে আমার 1 নম্বর শ্রেণীতে। তোকে যে কেসই দিয়ে দিক, দুটোর ক্ষেত্রেই তো সেম। তোকে যদি ওপরের কেসটা দিয়ে দেয় সেখানেও যা, নিচের কেসটা দিয়ে দেয় সেখানেও তাই। ঠিক আছে, চলো নেক্সট। প্রথম প্রশ্নটা তাহলে খুব সহজে ডিল হয়ে গেল। বলেছে এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটা একটা ভালো প্রশ্ন। বিজারণ ক্ষমতা বিষয়টা একটু মন দিয়ে দেখ, আমি এখানটা দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, বিজারণ ক্ষমতা মানে কি? বিজারণ মানে কি প্রথমে তোকে এইটা জানতে হবে। আমি এগুলো শিখিয়ে দিয়েছি, তাও একবার ছোট্ট করে বলে দিচ্ছি, যদি এগুলো বলার কিন্তু খুব আনফরচুনেট, মানে যদি কেউ এইটা আশা করে থাকি যে আমি যেগুলো বলছি সেগুলো দিতে শিখবি, সেটা খুব আনফরচুনেট ব্যাপার। বিকজ তোদের জন্য সবকিছু করে দেওয়া হয়েছে, তোরা যদি সেগুলোকে লাভ না নিতে পারিস সেগুলো, তাহলে আমার করে দিয়ে কোনো লাভ নেই। যদি তুই আমাকে বলিস দাদা ওটা একটু ডিটেলে কেন বললে না, এটা তুমি একটু বলতেও পারতে ডিটেলে, আরে ভাই এটা তো প্রবলেম প্র্যাকটিস সেট চলছে, তোকে এখানে ডিটেলে যাও যা বলে দিচ্ছি, এটাই তো ভাগ্য ভালো রে। যদি শুধু প্রবলেম সেট প্র্যাকটিস করাতে হয় না, এত ডিটেলে বলতে নেই, তাহলে অনেক সময় লেগে যায়, তাহলে তুই এইভাবে কোনোদিনই করতে পারবি না, এইভাবে মাধ্যমিক কোনোদিনই দিতে পারবি না। যদি তোকে সবসময় প্রত্যেকটা সেটের মধ্যে গোড়া থেকে শেখাতে হয়, তাহলে সেই টেস্ট পেপার তুই আর সলভ করতে পারবি না। তোদেরকে এতদিন ধরে তাহলে করালামটা কি? বিষয়টা বুঝতে পারছিস? খুব গভীরে কি চিন্তা করবি বিষয়টা। তার মানে আমাকে আমার ফল্ট রেকটিফাই করতে হবেই। আমার যদি কোনো কিছুতে ফল্ট থাকে আমাকে সেটা রেকটিফাই করে নিতে হবে। আমি যদি দেখি আমার পর্যায় সারণীতে প্রবলেম, আমি কতদিন পুষে রাখবো সেটাকে? আমি যদি দেখি আমার জৈব রসায়নে প্রবলেম, আমি কতদিন পুষে রাখবো সেটাকে? এডভেঞ্চার একাডেমি আছে, পারলে ধামাকা ব্যাচ আছে, ধামাকা ব্যাচের প্রাইস 599, ওয়ান টাইম পে করতে হয়, পুরো ব্যাচ তোর হয়ে যাবে। এবং সেখানে যা করানো হচ্ছে তুই ধামাকা ব্যাচের স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে নে। আগের দিন অজৈব রসায়নটা করিয়েছি, চলতড়িৎ করে দিয়েছি, আলো করে দিয়েছি, রাসায়নিক গণনা করে দিয়েছি, গ্যাসের আচরণ করে দিয়েছি, সব করে দিয়েছি, সব তুই পেয়েও যাবে, সব রেকর্ডেড ভার্সনে ক্লাস হবে।
লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন গুলো থাকে, লাইভে ক্লাস হয়, প্রত্যেকটা লাইভের পরেই রেকর্ডেড ভার্সন তুই পেয়ে যাবি। সুতরাং দেরি করিস না ভাই, প্রবলেম থাকলে পুষে রাখিস না। এই যে কথাটা আমি তোকে বলছি, বিজারণ আর জারণ, জারণ আর বিজারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। এবার তুই চিন্তা করে দেখ, যার নিজের জারণ হয় সে অন্যকে কি করে? সে অন্যকে বিজারিত করে। তার মানে তার কি ধর্ম রয়েছে? তার বিজারণ ধর্ম রয়েছে। অন্যকে বিজারিত করার ধর্মটাই তো বিজারণ ধর্ম। আর যার নিজের বিজারণ হয় সে অন্যকে কি করে? অন্যকে জারিত করে। তাহলে যে অন্যকে জারিত করছে তার কি ধর্ম রয়েছে? তার জারণ ধর্ম রয়েছে। তার মানে আমাকে এটা পরিষ্কার করে নিতে হচ্ছে যে আমার যদি জারণ ঘটে তাহলে আমার বিজারণ ধর্ম রয়েছে, কারণ আমার জারণ ঘটছে মানে আমি অন্যকে বিজারিত করছি। আর আমার যদি বিজারণ ঘটে তাহলে আমি অন্যকে জারিত করছি, তাহলে আমার জারণ ধর্ম রয়েছে। পরিষ্কার কথা। এইবারে মন দিয়ে শুন, একটা পর্যায় সারণীতে যখন আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাই তখন আকারটা ছোট হয়ে যাচ্ছে। আকার যদি ছোট হয়ে যায়, ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। তো ইলেকট্রন কি এখান থেকে বেরোনো পসিবল? একদমই বেরোনো পসিবল নয়। যদি আমি তোকে বলি যত এই বরাবর যাচ্ছে একদম শেষের দিকে গিয়ে ইলেকট্রন কি বেরোনো পসিবল হবে? যত এই বরাবর যাচ্ছি তত কি ইলেকট্রন বেরোনো পসিবল হবে? উত্তর হচ্ছে না, কারণ সাইজ ছোট হচ্ছে, নিউক্লিয়াসের ইলেকট্রনের উপরে আকর্ষণটা বেশি হচ্ছে। সুতরাং ইলেকট্রন আমি বের করতে পারবো না। যদি আমি ইলেকট্রন বের করতেই না পারি, যদি আমি ইলেকট্রন ত্যাগই না করতে পারি, তাহলে আমার জারণ তো নিশ্চয়ই হবে না। তাহলে আমার কি হবে? আমি বের করতে পারছি না কিন্তু নিতে তো পারবো। তাহলে যদি ইলেকট্রন আমি নিতে পারি তাহলে আমার বিজারণ হবে। মানে আমি যত এই বরাবর যাব, যত এই বরাবর যাব আমার নিজের কি ঘটছে? নিজের বিজারণ ঘটছে। আমার যদি নিজের বিজারণ ঘটে তাহলে আমি অন্যকে কি করছি? জারিত করছি। তার মানে এই বরাবর গেলে আমার কোন ধর্মটা বাড়ছে? জারণ ধর্মটা বাড়ছে। যদি এই বরাবর জারণ ধর্ম বাড়ে তাহলে এবার একটু এদিকে চিন্তা কর, আমি যত এই বরাবর নিচের দিকে নামছি আমার তত ইলেকট্রন সহজে বেরোচ্ছে, কারণ সাইজ বড় হচ্ছে। যত ইলেকট্রন সহজে বেরিয়ে যাচ্ছে তত আমার নিজের কি ঘটছে বল? জারণ। তার মানে আমি অন্যকে কি করছি বল? বিজারিত করছি। পরিষ্কার কথা। আমি যদি অন্যকে বিজারিত করি তার মানে আমার নিচের দিকে গেলে, যত নিচে যাব আমি যত অন্যকে বিজারিত করব আমার কি ধর্ম বাড়বে? বিজারণ ধর্ম বাড়বে। তার মানে আমার কাছে একটা পরিষ্কার সিনারিও আছে ভাই, একদম পরিষ্কার একটা সিনারিও আছে। সিনারিওটা হচ্ছে আমি যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাচ্ছি তত আমার নিজের বিজারণ ঘটছে। আমার কোন ধর্ম বাড়ছে? জারণ ধর্ম বাড়ছে। কোন ধর্ম কমছে? এটাকে লিখে রাখ খাতায়, বিজারণ ধর্ম কমছে। এটা জীবনে পাবি না তুই কিন্তু কোথাও, কোনো বইতে নেই। বইতে এরকম করে ছক করে দেওয়া থাকে না ভাই। আর যত উপর থেকে নিচে যাচ্ছি তত নিজের জারণ ঘটছে, কারণ আমার ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। তাহলে নিজের জারণ, নিজের জারণ যখন আমার অন্যকে বিজারিত করব, আমি যদি অন্যকে বিজারিত করি তাহলে স্বাভাবিকভাবে আমার বিজারণ ধর্ম বাড়ছে, জারণ ধর্ম কমছে। এইটা যদি তুই লিখে রাখতে পারিস তুই জারণ বিজারণ সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবি। কথাটা খেয়াল রাখিস, ঠিক আছে? এবার তোকে কি দিয়েছে দেখ, তোকে দিয়েছে এ আর সি মৌলের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি। তুই চিন্তা করে দেখ তো, এই যে এ মৌলটা রয়েছে সে কোথায় আছে? এ মৌলটা রয়েছে 16 নম্বর শ্রেণীতে, আর সি মৌলটা রয়েছে 1 নম্বর শ্রেণীতে। যে 1 নম্বর শ্রেণীতে আছে তার মানে সে পর্যায় সারণীর অনেকটা বাঁ দিকে আছে, অনেকটা বাঁ দিকে আছে। আর যখনই আমি সেখান থেকে 16 নম্বর শ্রেণী পর্যন্ত আসছি আমি পর্যায় বরাবর অনেকটা বাম দিক থেকে ডান দিকে আসছি। তার মানে 1 নম্বর থেকে 16 নম্বরে যাওয়ার সময় আমি পর্যায় সারণীতে একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে এগোচ্ছি। যদি আমি 1 নম্বর থেকে 16 নম্বরে যাওয়ার সময় পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে এগোই, আমাকে দেখতে হবে কার বিজারণ ধর্মের পরিমাণ বেশি, কার বিজারণ ক্ষমতা বেশি। তাহলে আমি তো দেখতে পাচ্ছি যত আমি এই বরাবর এগোচ্ছি
আমার কি ক্ষমতা বাড়ছে? আমার তো জারণ ক্ষমতা বাড়ছে, জারণ ধর্ম বাড়ছে। তাহলে জারণ ধর্ম যদি বাড়ে তো বিজারণ ধর্ম কমছে। তাহলে কার বিজারণ ধর্মটা কম? কার বিজারণ ধর্মটা কম? যে 16 নম্বরের মধ্যে রয়েছে তার কম। কার তুলনায়? যে 1 নম্বরে রয়েছে তার তুলনায়। আমি আশা করবো এই জটিল কনসেপ্টটা প্রত্যেকের কাছে একবারে পরিষ্কার হয়ে গেছে, যে যত আমি এই বরাবর যাচ্ছি, যত আমি 1 থেকে 16তে যাচ্ছি, আমার বিজারণ ধর্ম কমছে। তাহলে 16 নম্বরের বিজারণ ধর্মটা কম অ্যাজ কম্পেয়ার টু 1। ঠিক আছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। চলো, তাহলে 1 মধ্যে কে রয়েছে? এইটা। তার মানে সি এর বিজারণ ধর্মটা বেশি অ্যাজ কম্পেয়ার টু যে 16 নম্বরে আছে, অর্থাৎ এই। কমপ্লিট, কমপ্লিট, কমপ্লিট। আমাকে প্রশ্ন করেছিল এটাই, কার বিজারণ ক্ষমতা বেশি? তাহলে সি এর বিজারণ ক্ষমতা বেশি। অ্যান্সার কমপ্লিট উইথ ফুল লজিক। বলেছে এ এবং সি যদি যুক্ত হয়ে যৌগ গঠন করে তাহলে তার সংকেত কি হবে? খুব ভালো একটা প্রশ্ন। আজকে তুই চিন্তা করে দেখ, এই যে এ রয়েছে আর এই যে এ রয়েছে আর এই যে সি রয়েছে, এটা হচ্ছে 16 নম্বর শ্রেণীর মৌল। তোরা প্রত্যেকে জানিস 16 নম্বর শ্রেণীর মৌলগুলো যেমন অক্সিজেন, সালফার, এদের যোজ্যতা 2 হয়। আর এই যে প্রথম শ্রেণীর মৌল, এদের সোডিয়াম, পটাশিয়ামের যোজ্যতা 1 হয়। খুব পরিষ্কার কথা হয়, তোরা তো এগুলো প্রত্যেকে জানিস। তাহলে সি এর যোজ্যতা আর এর যোজ্যতা এরকম ভাবে লেখো, সি এর যোজ্যতা হচ্ছে 1, এর যোজ্যতা হচ্ছে 2, এরকম ভাবে ক্রস করো C2A। এটাই হচ্ছে গঠিত যৌগের সংকেত। পরিষ্কার কথা, খুব সহজ ছিল ভাই। শুধু মধ্যিখানের একটা কনসেপ্টে তোর সমস্যা হতে পারতো, জারণ ধর্ম বিজারণ ধর্মের কনসেপ্ট। আমি আশা করবো সেটাও পরিষ্কার করে দিয়েছি। ঠিক আছে, চলো, কমপ্লিট, কমপ্লিট, কমপ্লিট। ওকে, নেক্সট প্রশ্ন। বলেছে আলফা এবং গামা রশ্মির আধান ভেদন ক্ষমতা এবং আয়নিত করার ক্ষমতার তুলনা করতে হবে। ভাই, আলফা রশ্মি আর গামা রশ্মির আবার আধানের কি তুলনা রে? আলফা রশ্মির তো আধান আছে, +2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম কণা স্রোত তো সেটা। আর গামা রশ্মি তো কোনো আধানই নেই, তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ভেদন ক্ষমতার ক্ষেত্রে কি হবে? আমি কি শিখেছিলাম? আলফা বেশ মোটা সোটা, আর গামা হচ্ছে লিকলিকে একবারে। তার ফলে ভেদন ক্ষমতার যদি কথা বলি তাহলে সেখানে গামা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু আলফা। যদি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কথা বলি তাহলে সেক্ষেত্রে আবার আলফা বেশি, কারণ আলফা মোটা। তাহলে যত যাবে তত গ্যাসকে তত সঙ্গে নিয়ে যাবে, যত বেশি টাচ হবে গ্যাসের সাথে তত বেশি আয়নিত করতে পারবে। তাহলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফার বেশি অ্যাজ কম্পেয়ার টু গামা। ঠিক আছে, ব্যাস কমপ্লিট। নেক্সট প্রশ্নটা চল শুরু করা যাক। বলে দিয়েছে 4.7 ডায়নামো আর বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো এবং তার সাথে বলে দিয়েছে আর্থিন কি। ভাই, আর্থিন খুব সহজ। ডায়নামো বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য আমি তোকে আগেও বলেছি কোনো কোনো জায়গায়, আমি তাও একটুখানি এখানটায় বলে দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি এখানটায় বলছি ডায়নামো আর এখানটায় বলছি আমি বৈদ্যুতিক মোটর। খুব মন দিয়ে শুনবি কিন্তু, হ্যাঁ। ডায়নামো যেটার ভিত্তিতে কাজ করে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে তোকে প্রথমেই যেটা লিখে দিতে হবে সেটা হচ্ছে ডায়নামো কাজ করে তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে। বৈদ্যুতিক মোটর যেটার ভিত্তিতে কাজ করে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এইটা হবে তোর প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা তোর হবে, যেটা তোরা প্রত্যেকেই জানিস, ডায়নামোর মধ্যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, আর মোটরের মধ্যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই যে লেখাগুলো রয়েছে, এই লেখা পুরো পিডিএফ সমেত আমি একটা গ্রুপের মধ্যে দিয়ে দেবো। সেই গ্রুপটা আমি নিচে করে দেবো, পিন করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপটা। পুরো সলিউশনটা দেখে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করবে, পুরো সলিউশনটার পিডিএফ আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে তড়িৎচালক বলের অভিমুখ। তড়িৎচালক বলের অভিমুখ ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের মাধ্যমে জানা যায়। আর এখানটায় ঘূর্ণন, যেটা আমাদের বৈদ্যুতিক মোটরের মধ্যে যে ঘূর্ণনটা হচ্ছে, সেই ঘূর্ণনের অভিমুখটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের মাধ্যমে জানা যায়। ঠিক আছে, ব্যাস এটাই হলো পার্থক্য। এটা তোরা প্রত্যেকেই জানিস, খুব সহজ একটা বিষয় ছিল। আর্থিন বিষয়টাও দেখ তোরা জানিস, কিছু সুপরিবাহী তার, বাইরের বৈদ্যুতিক সরঞ্জাম এবং যে ধর আমাদের কেবল সিস্টেম গুলো যেগুলো কানেক্টেড আছে সেগুলোকে শর্ট সার্কিটের হাত থেকে বাঁচানোর জন্য কিছু সুপরিবাহী তারকে গ্রাউন্ডের মধ্যে দিয়ে দেওয়া হয়, ভূমির সাথে কানেক্ট করে দেওয়া হয়, যাতে কোনো কারণে শর্ট সার্কিট হলে সেটা মাটির তলায় চলে যেতে পারে। পাতি জিনিস, এটা নিয়ে ডিটেলে কিছু বলার নেই, সবাই জানে এগুলো। মেন প্রশ্ন এইটা। চল এখান থেকে একটু শুরু করি।
বলেছে দুটি পরিবাহী শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে এইটা এবং এইটা, পরিবাহী দুটির রোধ নির্ণয় করা। আমি ধরি পরিবাহী দুটির রোধ যথাক্রমে R1 ও R2 হয়েছে। তাহলে এদেরকে যদি আমি তোকে বলি শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি RS হয়, তাহলে সেই শ্রেণী সমবায়ের তুল্য রোধটা করতে গেলে দুটো রোধকে যোগ করতে হবে, তাহলে R1 প্লাস R2 করতে হবে। শ্রেণী সমবায়ের তুল্য রোধটা দিয়ে দিয়েছে দেখ 9 ওহম, খুব ভালো কথা। তার মানে R1 প্লাস R2 ভ্যালুটা দিয়ে দিয়েছে 9 ওহম, পরিষ্কার বিষয়। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, আমি তোদেরকে শিখিয়েছিলাম যদি তোকে দুটো রোধ দেওয়া থাকে, তার যদি তোকে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করতে বলে, তাহলে তুই কি করবি? তোকে ওপরে দুটো রোধকে গুণ করে দিতে হবে R1 প্লাস R2, এই R1 ইন্টু R2, আর নিচে তোকে দুটো রোধকে যোগ করে দিতে হবে R1 প্লাস R2, গল্প শেষ। এটাই হয়ে গেল তোর সমান্তরাল সমবায় তুল্য রোধ। আর এইটার ভ্যালু তোকে কত দিয়ে রেখে দিয়েছে? 2 ওহম দিয়ে রেখে দিয়েছে, পরিষ্কার কথা। তাহলে তুই আমাকে একটা কথা এবার বলে দেখা, তুই তো এখান থেকে খুব সহজ একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, দেখ যে নিয়মটা হয়তো তুই অন্যান্য কোথাও পাচ্ছিস না, সেই নিয়মটা আমি তোকে দেখাচ্ছি। এখানে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এই যে পুরো ভ্যালুটা 2 ওহম দিয়ে দিয়েছিল, আমাদের তো একটু আগে R1 প্লাস R2 বার করা ছিল, সেটাকে এখানে বসিয়ে দে না। তাহলে হয়ে গেল দেখ R1 R2 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 2। সুতরাং R1 R2 যে ভ্যালুটা হয়ে গেল সেটা হচ্ছে 9 গুণ 2 18 হয়ে গেল। তার মানে আমরা দেখ দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। R1 প্লাস R2 পেলাম, R1 ইন্টু R2 পেলাম, গল্প শেষ। এইবার মন দিয়ে শুনবে, যেটা আমরা বার করব সেটা হচ্ছে R1 মাইনাস R2। তোরা প্রত্যেকেই ফর্মুলা জানিস, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এই ফর্মুলাটা রয়েছে, প্রত্যেকেই জানিস। a প্লাস b কত? a প্লাস b মানে হচ্ছে 9, তাহলে আমি এখানটা বসিয়ে দিই 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু R1 R2 ভ্যালু কত বল? 18, তাহলে R1 R2 জায়গার মধ্যে আমি বসিয়ে দিচ্ছি 18, হয়ে গেল 9 স্কোয়ার মানে কত বল? 81, মাইনাস 18 ছাড়ে কত হয়ে গেল বল? 72, 72 10 82, একবার দে 81, তাহলে হয়ে গেল এখানে 9। তাহলে R1 মাইনাস R2 ভ্যালু কত হবে বল? কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাহলে R1 মাইনাস R2 সেটা 3 ওহম হয়ে যাবে, পরিষ্কার কথা। তাহলে তুই চিন্তা করে দেখ, R1 প্লাস R2 ছিল 9 ওহম, R1 মাইনাস R2 হয়ে যাচ্ছে 3 ওহম। আমি এক কাজ করি, একটুখানি ক্যালকুলেশন করি, R1 প্লাস R2 কত ছিল বেশ? R1 প্লাস R2 9 ওহম, আর R1 মাইনাস R2 সেটা কত হয়ে যাচ্ছিল? 3 ওহম। সিম্পল, তুই যোগ করে দে রে ভাই, R1 R2 R2 কেটে গেল, তাহলে 2 R1 এর ভ্যালু হয়ে গেল 9 আর 3 12, তাহলে R1 এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 6 ওহম, গল্প শেষ। যদি তুই R1 এর ভ্যালুটাকে পুট করে দিস, R1 প্লাস R2 ইকুয়াল টু 9 ওহম, R1 এর ভ্যালু তুই 6 পুট করে দে, 6 প্লাস R2 ইকুয়াল টু 9, তাহলে R2 এর ভ্যালু যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে 3 ওহম, গল্প শেষ হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল, চলো ফিনিশ। আমি জানি এই জিনিসটা তোকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে ফেলে এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা করে করে বার করা হয়, বাট আমি তোকে বলছি দিস ইজ দ্য কম্প্যাক্ট থিং। তুই যদি এইভাবে বার করে দিস খুব ইজিলি বিষয়টা বেরিয়ে যাবে, ঠিক আছে? এবার তুই এবার নিজের মতো করে করতেই পারিস, আমি তোকে দেখিয়ে দিলাম। এইটা যেটা আছে সেটা একটুখানি করে দেখ, এইটা অনেকের খুব সমস্যা হয়, অনেকে আমাকে এই প্রশ্নটা পার্সোনালি পাঠিয়ে বলে যে দাদা এইটাকে আমাদের কোচিং এর মধ্যে এই তিনটেকে পরপর সমান্তরালে যুক্ত করে দিয়েছে, কিভাবে বিষয়টা করলো আমি বুঝতে পারছি না। আমি একবার জাস্ট দেখবো রেকর্ডিংটা হচ্ছে কিনা, তারপরে তোকে বলছি পুরো বিষয়টা। রেকর্ডিং পারফেক্ট হচ্ছে, পারফেক্ট হচ্ছে। এই যে পুরো বিষয়টা আছে না, সেটা একটা গভীর বিষয় ভাই, একটা গভীর ষড়যন্ত্রের বিষয়। এখানে একটা সুন্দর জিনিস বোঝার আছে, যে জিনিসটা হয়তো অনেক ছেলে মেয়েকে বোঝানো হয় না। বিষয়টা একটুখানি মন দিয়ে দেখ, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত হবে, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, তোকে এ আর বি এর তুল্যরোধটা বার করতে বলেছে। তুই না এখান থেকে কারেন্ট পাঠাতে শুরু কর। তোরা প্রত্যেকে জানিস যদি কয়েকটা রোধ শ্রেণী সমবায়ে থাকে তাহলে তাদের মধ্যে দিয়ে একই কারেন্ট যায়, আর যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে দিয়ে একই কারেন্ট যায় না, ঠিক আছে? তার মানে আমাকে কারেন্ট চেক করিয়ে দেখতে হবে রোধগুলোর মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে কি একই কারেন্ট যাচ্ছে না। যদি একই কারেন্ট যায়
তাহলে এটা শ্রেণী সমবায় আছে। যদি একই কারেন্ট না যায় তাহলে সমান্তরাল সমবায় আছে, পরিষ্কার কথা। ধামাকা ব্যাচে এইরকম ভাবেই এলএকিউ প্র্যাকটিস করানো হবে, কিন্তু এইভাবেই ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ এলএকিউ শেখানো হচ্ছে। এখানে তোদেরকে আমি প্রিভিয়াস ইয়ার্স গুলো করিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি মিক্সড এলএকিউ, প্রত্যেকটা সেট থেকে থেকে এলএকিউ, প্রত্যেকটা পর্ষদ ধরে ধরে এলএকিউ, প্রত্যেকটা টেস্ট পেপারের মিক্সড এলএকিউ, প্রত্যেকটা জায়গা থেকে বেছে বেছে প্রশ্ন, সব ধামাকা ব্যাচেই করানো হবে। সেই কারণে যারা এখনো পর্যন্ত ধামাকা ব্যাচে ভর্তি হসনি, 599 কোর্স ফি রয়েছে, 6289360364 এইটা নাম্বার, কিচ্ছু প্রসেস নয়, তোকে এই অ্যামাউন্টটা এই নাম্বারটার মধ্যে পাঠাতে হবে। পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে হোয়াটসঅ্যাপে রিসিপ্টটা পাঠাবি উইথ ইউর নেম, আমি তোকে অ্যাড করে দিয়ে সব দিয়ে দেবো। 599 ওয়ান টাইম পে করতে হবে, ঠিক আছে? চলো এইবার একটু মন দিয়ে শোনো প্রত্যেকে। আমি এখান থেকে দেখবো, ধরো আমি এখান থেকে কারেন্ট পাঠাচ্ছি, এই কারেন্টটা দেখো এখান থেকে একটা ডিভাইডার রয়েছে, তার মানে কিছুটা কারেন্ট এদিকে চলে যাবে, কিছুটা কারেন্ট এদিকে চলে গেল। এবার যে পরিমাণ কারেন্টটা এদিকে গেল, তুমি হয়তো দেখবে এই পরিমাণ কারেন্টটা যেটা এই রোধটার মধ্যে দিয়ে গেল সেটাই কি এই রোধের মধ্যে দিয়ে গেল? উত্তর হচ্ছে না। তার কারণ এই কারেন্টটা আবার এই জায়গায় গিয়ে এখানে কিছুটা ডিভাইড হয়ে গেল, এখানে কিছুটা ডিভাইড হয়ে গেল। যখন ডিভাইড হয়ে গেল, ধরো এখান থেকে I1 পরিমাণ কারেন্ট গেছিল, এখানে কিছুটা চলে গেল, আবার এখান থেকে কিছুটা চলে গেল, তার মানে এখান এই রোধটা আর এই রোধটার মধ্যে দিয়ে সেম কারেন্ট গেল না, কারণ এই মধ্যখানে একটা ডিভাইডার ছিল। আবার তুই চিন্তা কর, এখান থেকে যে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, তুই ভাব কি এটার মধ্যে দিয়েও কি সেম পরিমাণ কারেন্ট যাবে? উত্তর হচ্ছে না। তার কারণ এখানেও গিয়ে আবার এই কারেন্টটা যেটা আসছিল এখান থেকে যেটা ডিভাইড হয়ে গেছে, সেই কারেন্টটা গিয়ে আবার এই জায়গাটা মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে এটার মধ্যে দিয়ে আবার ডিফারেন্ট কারেন্ট যাবে। তার মানে আমি কি বুঝলাম? আমি বুঝলাম এই রোধটার মধ্যে দিয়ে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই রোধটার মধ্যে দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে, আবার এই রোধটার মধ্যে দিয়ে সাপোজ I3 পরিমাণ কারেন্ট যাচ্ছে, মানে তিনটে রোধের মধ্যে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। আমি এখান থেকে কারেন্ট পাঠাচ্ছি, এখানে জাংশনে ভাগ হয়ে এদিকে বেরিয়ে যাচ্ছে, এদিকে কিছুটা যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে, তো ভাবলাম এটার সাথে এটা সেম হবে, তাও হলো না, এখান থেকে কিছুটা ভাগ হয়ে গেল, এখান থেকে কিছুটা গেল। আবার ভাবলাম এখানে কি হয়তো এটার মধ্যে সেম যাবে, দরকার হলো কি হলো কেসটা না, এখান থেকে যে কারেন্টটা গেল সেটা কি এখানে মিলিত হয়ে গেল, নিয়ে এখানে কারেন্টের পরিমাণটা বেড়ে গেল। তার মানে তিনটে রোধের মধ্যে দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট চলে গেল। দ্যাট ইজ ওয়াই এই যে তিনখানা রোধ আছে, সেই তিনটে রোধ শ্রেণী সমবায়ে তো যুক্ত নেই, তাহলে কিসে রয়েছে? অবভিয়াসলি সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে এটা তুল্য রোধ কি হয়ে যাবে? 1/Rp ইকুয়াল টু 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, 6 হবে, 6 হবে, 3 হবে, 2 হবে। তাহলে 1/Rp টাকে জাস্ট Rp করে নাও, 6টাকে উপরে পাঠিয়ে দাও, 6 3 9/2 11 করে নাও, এই হয়ে গেল তুল্য রোধের রাশিমালা, তুল্য রোধের মান 6/11। গল্প শেষ, ঠিক আছে, কমপ্লিট। নেক্সট বলেছে আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। বিচ্ছুরণ আবার কি ভাই? প্রিজমের মতো কোনো একটা উপাদান নিবি, তার মধ্যে দিয়ে সাদা আলো পাঠাবি বা বহুবর্ণী আলো পাঠাবি, সেগুলো বিভিন্ন বর্ণতে ভাগ হয়ে যাবে, এটাই বিচ্ছুরণ। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী আর যৌগিক আলোকে শনাক্ত করবে? একবর্ণী আলো প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে কোনো বর্ণালীর সৃষ্টি হয় না, কারণ একবর্ণী আলো ভাঙার কোনো বিষয় থাকে না, কিন্তু যখনই যৌগিক আলো পাঠাবি সেটা প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে ভেঙে যাবে এবং বর্ণালী রেখা সৃষ্টি করবে। ঠিক আছে, চলো নেক্সট। আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা তো আগের বারে আলো পার্ট 2 তে করিয়ে দিয়েছি রে, করিয়ে দিয়েছি তো আলো পার্ট 2 তে। কি বলেছিলাম মনে আছে তো প্রত্যেকের? এরকম ভাবে শিখিয়ে দিয়েছিলাম, খেয়াল করবি। আমি ধর বলেছিলাম, ধর এরকম একটা মাধ্যম 1 মাধ্যম 2 রয়েছে, আমি ধর বলে দিলাম এটা বায়ু মাধ্যম রয়েছে আর এটা ধরো কাঁচ মাধ্যম রয়েছে। দেখবি আমি সবাইকে বলবো আলো পার্ট 2 গিয়ে দেখে নাও এক্ষুনি, কারণ এইসব জিনিসগুলো এটা অবশ্যই শেষ করে তারপর যাবি। ধর বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে, আমি জাস্ট এখানে মনে করাবো, আমি কিন্তু এখানে পুরো প্রথম থেকে শেখাবো না। আমি বলেছিলাম যখন লঘু থেকে ঘন মাধ্যমের দিকে আলোক রশ্মি যায়, মানে গরিব লোক বড় লোকের বাড়ির দিকে যাচ্ছে, বলেছিলাম এডুকেশনের রেসপেক্টে এই এক্সাম্পলটা ধরবে, তখন দেখছে বড় লোকের বাড়িতে, এটা হচ্ছে বড় লোকের বাড়ি, এই মধ্যখানটার লাইনটা হচ্ছে বড় লোকের বাড়ি, ভাবছে বড় লোকের বাড়িতে খুব সুন্দর রান্না হচ্ছে, আমি একটুখানি বাড়ির দিকে ঘেসে চলে আসি, তাহলে এই ঘেসে চলে এলো। এই জন্যই লঘু থেকে ঘন মাধ্যমের দিকে যখন আলোক রশ্মি আসে তখন অবিলম্বের দিকে ঘেসে আসে, বলেছিলাম এক্সাম্পলটা। আলো পার্ট 2 পরিষ্কার দেখে নাও, আলো পার্ট 1 পার্ট 2। এবার খেয়াল করবে প্রত্যেকে, আমি এই কথাটা বলেছিলাম যে ধরো এইটা হচ্ছে বায়ু মাধ্যম, তো এটাকে আমি ধরলাম এয়ার, এইটাকে আমি ধরলাম গ্লাস। এবার চিন্তা করে দেখবি, যখন আমি প্রতিসরাঙ্ক লিখতে যাব,
কোথা থেকে আসছে? এয়ার থেকে আসছে, তাহলে এয়ার এখানটায় বসাবো। কোথায় যাচ্ছে? গ্লাসে যাচ্ছে, তো গ্লাস এখানটায় বসাবো। এই যে মিউ এ থেকে জিতে গেল, এটাকে কিরকম করে লেখা যায় বলেছিলাম? মিউ জি ডিভাইডেড বাই মিউ এ। এবার তুই চিন্তা করে দেখ তো ভাই, মিউ এ মানে বায়ু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক, এর মান কত রে? এর মান তো 1। তাহলে মিউ জি ডিভাইডেড বাই 1 হয়ে গেল না মিউ জি। তার মানে তোকে চিন্তা করতে হবে আগে যে পরম প্রতিসরাঙ্ক মানেটা কি। পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে নিজের প্রতিসরাঙ্ক, শুধুমাত্র নিজের। চিন্তা করে দেখ, আমরা যদি শূন্য বা বায়ু মাধ্যম সাপেক্ষে, যে নিচে থাকে তার সাপেক্ষে বলা হয়, তাহলে শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে যদি অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের কথা চিন্তা করি, যেমনি এখানে বায়ু মাধ্যমের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কের কথা বলা হচ্ছে, তখন বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কটা তো এমনি 1 হয়ে যায়। তাহলে শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে তার নিজস্ব প্রতিসরাঙ্ক। এই জন্যই শূন্য বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে তার পরম প্রতিসরাঙ্ক বলা হয়ে থাকে। কারণ বায়ু মাধ্যমের তো কোনো ভ্যালুটাই ওখানে থাকবে না, 1 হয়ে যাবে, তাহলে ওর নিজেরটাই পাওয়া যাবে। ওই জন্যই বায়ু মাধ্যম রেসপেক্টে ওর প্রতিসরাঙ্কটা পরম প্রতিসরাঙ্ক হয়েছে। আর আপেক্ষিকের ক্ষেত্রে কি বলেছিলাম? বলেছিলাম ধরো ধরো একটা কেস নিচ্ছি, ধরো এখানে ওয়াটার আছে, এখানে ধরো গ্লাস আছে, তাহলে মিউটা ওয়াটার থেকে গ্লাসের দিকে যাচ্ছে, তাহলে মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ। এখানে তুই চিন্তা করে দেখ, এখানে মিউ ডাব্লিউর একটা ভ্যালু পাবি, মিউ জি এরও একটা তুই ভ্যালু পাবি, তুই দুটোকেই 1 করে দিতে পারছিস না। তার ফলে একটা মাধ্যমের সাপেক্ষে অন্য একটা মাধ্যমের প্রতিসরাঙ্ককে তুই সেই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবি। আশা করব ক্লিয়ার। যেখানে তুই দুটোকেই তোকে ভ্যালুকে কনসিডার করতে হবে, দুটোর ভ্যালুর মাধ্যমে তোর একটা ভ্যালু আসবে। আর এখানে কি হচ্ছিল, এখানে তোর একটারই ভ্যালু যে ওপরে থাকছিল তারই ভ্যালুটা প্রিডমিনেট করে বসে পড়ছিল। হয়েছে? চল, আশা করব ক্লিয়ার আছে। নেক্সট বলেছে কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আপতিত আলো, বর্ণ, মাধ্যমদ্বয়, প্রকৃতি, উষ্ণতা, এইসবের উপর নির্ভর করে। আচ্ছা, এই যে প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা একটা টাইপ অফ আউট অফ সিলেবাস প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স নয়, এই প্রশ্নটা তোকে আমি সলভ করে দিতে পারি, কিন্তু সলভ করতে এখন বিরাট টাইম লেগে যাবে। এই প্রশ্নটার মধ্যে সদৃশ্যতার একটুখানি গল্প রয়েছে, তোকে সদৃশ ত্রিভুজ প্রমাণ করে তারপরে প্রমাণ করতে হবে I1 I2 সমান, তারপরে লাস্টে গিয়ে আবার তোকে একদম স্কোয়ার করে তার রুট ওভারে স্কোয়ার করে, অনেক ঝামেলা। অঙ্কটা আমি করে দিয়েছিলাম একবার ক্লাসের মধ্যে, বড্ড বড় অঙ্ক হয়ে গেছিল। সুতরাং যদি তোরা বলিস আমি এইটাকে আলোর সব প্রমাণ বলে একটা ভিডিও করে দেবো, সেখানে আলোর সমস্ত রকমের প্রমাণগুলো করতে গিয়ে এটা করে দিতে পারি, কিন্তু আপাতত যেহেতু এটা এই সিলেবাসের অন্তর্গত প্রমাণ নয়, আমি এটাকে এখন করছি না। নেক্সট চলো, নেক্সট দেখো, যেটা আমাদেরকে বলে দিয়েছে, যে প্রশ্নটা আমি তোমাদেরকে বার করিয়েছি, জানি না কতবার করিয়েছি, তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা। বহুবার এটাকে আমি তোদেরকে করিয়েছি ভাই, বহুবার। দেখবি আমি তোদেরকে এরকম করে একটা ঘনক আঁকতে বলি সব সময়। আমি জাস্ট একটু কুইকলি ডিসক্রাইব করে দিচ্ছি, যারা যারা এটা জানিস না, আমার বিভিন্ন সাজেশন সেট বা আমার বিভিন্ন রকম তাপের যে ওয়ান শট আছে সেটাও দেখে নিতে পারিস, ওটার মধ্যে করে দেওয়া আছে। আমি এরকম করে একটা ঘনক আঁকতে বলি, এই আমার ঘনকটা আঁকা হয়ে গেল। এবার তুই চিন্তা করে দেখ, আমি সব সময় বলি যে ধর এই যে প্রথম পৃষ্ঠটা রয়েছে সেই পৃষ্ঠটার উষ্ণতা হচ্ছে θ2, আর ওই যে দ্বিতীয় পৃষ্ঠটা রয়েছে সেটার উষ্ণতা হচ্ছে θ1। হয়েছে? এবার এই যে ঘনকাকার যে পরিবাহীটা রয়েছে তার একটা বেধ আছে, সেই বেধটাকে আমি ডি ধরে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে এই যে পৃষ্ঠটা রয়েছে, এই যে সামনের পৃষ্ঠটা রয়েছে যার উষ্ণতাটা θ2, দেখ ভাই তাপ পরিবাহিত হবে কেন? উষ্ণতার পার্থক্যের জন্যই না হবে। তাহলে আমি ধরে নিচ্ছি θ2 উষ্ণতাটা বেশি as compared to θ1। তাহলে এই সামনের পৃষ্ঠটা থেকে পেছনের পৃষ্ঠটার দিকে তাপ যাবে, তলের সাথে লম্বভাবে তাপ যায়, সবসময় খেয়াল রাখিস তাপ সবসময় কিভাবে যায়, তলের সাথে লম্বভাবে যায়। তাহলে কিভাবে যাবে? এই তলের সাথে এরকম ভাবে লম্বভাবে তাপটা যাবে।
কতটা পরিমাণ তাপ যাচ্ছে বল? আমরা জানি কিউ পরিমাণ তাপ যায়। এবারে কিউ পরিমাণ যে তাপটা যাচ্ছে সেটা কত সময় ধরে যাচ্ছে, টি সময় ধরে যাচ্ছে। এই যে ঘনকাকার পরিবাহীটা আছে তার ক্ষেত্রফল কত বল? এ ক্ষেত্রফল। এই যে প্রত্যেকটা জিনিস আমি লিখে দিলাম, তুইও জানিস আমিও জানি যে এইবারে করতেটা কি হবে। এই যে কিউ পরিমাণ তাপটা যাচ্ছে, আমি বলতে পারি যত তুই সময় অ্যালাউ করবি, যত তুই টাইম বাড়াবি, তত যে তাপটা যাচ্ছে তার পরিমাণটা বাড়বে। সুতরাং পরিবাহিত তাপ সময়ের সাথে সমানুপাতিক। আমি যদি তোকে বলি উষ্ণতার পার্থক্য মানে থিটা 2 বেশি থিটা 1 কম, তাহলে উষ্ণতার পার্থক্য হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। এই উষ্ণতার পার্থক্যটা যত বাড়ে পরিবাহিত তাপের পরিমাণ তত বাড়ে। তাহলে কিউ প্রপোর্শনাল টু থিটা 2 মাইনাস থিটা 1, পরিষ্কার কথা। তোকে আমি বলতে পারি এই যে তাপটা রয়েছে সেটা যত, এখানে আমি এই যে ডিটা রয়েছে, ডি মানে কি? বেদ। বেদ মানে কতটা চওড়া। আমরা জানি যতটা কম চওড়া হবে, যতটা সরু হবে, ততটা বেশি করে তাপ যাবে। সেই জন্য ডি এর সাথে ব্যস্তানুপাতিক 1/d। এগুলো তোরা বহুবার আগেও পড়ে নিয়েছিস, এখনো পড়ছিস। আর এই যে ক্ষেত্রফল আছে সেটা যত বাড়বে কিউ তত বাড়বে। তার মানে চারটে জিনিসের সাথে এরকম ভাবে নির্ভর করছে কিউটা। আমি যদি তোকে বলি এই প্রত্যেকটা জিনিসকে যখন তুই জুড়বি যৌগিক ভেদের মাধ্যমে, তখন তুই কিরকম একটা ইকুয়েশন পেতিস বল? কিউ proportional to a theta 2 minus theta 1 into t divided by তুই d পেতিস। এই যে পুরো সমীকরণটা তুই পেলি, সেখানে তোকে সমানুপাতিক চিহ্নটাকে তুলতে হতো। যখনই তুই সমানুপাতিক চিহ্নটাকে তুলতিস তুই এখান থেকে পেতিস কিউ ইকুয়াল টু কে। কেটা কিন্তু একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে তাপ পরিবাহিতাঙ্ক বলি আমরা। a theta 2 minus theta 1 into t divided by t, এই পুরোটা পেতাম আমরা। রাশিমালা মনে পড়ে গেছে? যদি এখান থেকে রাশিমালাটা তোর মনে পড়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এখন তুই বুঝতে পারছিস যে কে এর ভ্যালুটা হয়ে যাবে কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি। তাই তো রে ভাই, তাই তো রে ভাই, আমি তোকে বহুবার শিখিয়েছি, মনে করে দেখ। যখন আমরা তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশন লিখি, যখন আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা লিখি, এই কিউ বাদ দিয়ে প্রত্যেকটাকে আমরা একক করে দিই। একক মানে ফিজিক্যাল সায়েন্সের ভাষায় 1। আমরা ডিটাকেও 1 করে দিই, আমরা এটাকে 1 করে দিই, আমরা থিটা 2 মাইনাস থিটা 1 টাকে 1 করে দিই, আমরা টিটাকে 1 করে দিই। মানে প্রত্যেকটাকে আমরা একক করে দিলাম। যদি প্রত্যেকটাকে আমরা 1 করে দিই তাহলে চিন্তা করে দেখ, এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, তাহলে কে এর ভ্যালুটা কার সাথে সমান হয়ে যাচ্ছে? কিউ এর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডেফিনেশনটাকে লিখবো কি করে? খুব মন দিয়ে এবার আমার কথাটা শুনবি। ডেফিনেশনটাকে লিখবো এরকম করে, খুব ভালো করে দেখবি। হ্যাঁ, আমরা বলি একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকাকার পরিবাহীর দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে সেই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক বলে। কি বললাম? বললাম একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, এই দুটো কভার হয়ে গেল। কোন একটি ঘনকাকার পরিবাহী দুটি বিপরীত তলের উষ্ণতার পার্থক্য এইটা যদি একক হয়, তাহলে পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময়ে, এটাও কভার হয়ে গেল। যে পরিমাণ তাপ প্রবাহিত হয় মানে যেটা কিউ, সেটাই সেই পরিবাহীর কে মানে তাপ পরিবাহিতাঙ্ক। গল্প শেষ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক বহুবার করেছি, আর করাব না। এটা নিজেরা নিচে কমেন্ট করবে। ইনফ্যাক্ট তাপ পরিবাহিতাঙ্কের মাধ্যমে কি করে তাপীয় রোধের রাশিমালা বার করতে হয়, দুটোকে সামনে রেখে, তড়িৎ রোধ আর তাপীয় রোধকে সামনে রেখে সব করিয়ে দিয়েছি। পরের প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। দেখ ভাই, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে তুইও পারবি, কিন্তু চার্লসের সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক খুব একটা বেশি ব্যবহার করেনি। সুতরাং এইটাকে কিন্তু একটুখানি করে দিতেই হচ্ছে। খুব মন দিয়ে শোন। আজকে তুই ধরে নে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তোর আয়তনটা ছিল V0। সেখান থেকে তুই যদি উষ্ণতাটাকে T ডিগ্রি সেন্টিগ্রেড করিস, আমি ধরে নিলাম আয়তনটা হচ্ছে VT।
তাহলে আমি তোকে এক্ষুনি যদি বলি তুই বলতো আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা কত হবে, তোরা প্রত্যেকে জানিস আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে গামা পি দিয়ে লেখা হয়, তাহলে গামা পির ভ্যালুটা কত হয়ে গেল না, আয়তন ছিল কত v0, হলো কত ভিটি, বাড়লো কতটা, প্রসারিত হলো কতটা না ভিটি মাইনাস v0 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন কত বল v0 ইনটু উষ্ণতার পরিবর্তন, উষ্ণতা ছিল কত 0, হলো কত টি, তো বাড়লো কত টি মাইনাস 0, গল্প শেষ। তাহলে গামা পির ইকুয়েশনটাকে আমরা লিখতে কি পারলাম, ভিটি মাইনাস v0 ডিভাইডেড বাই v0 ইনটু টি, কাজ শেষ। এইবার তুই আমাকে একটা কথা বল, কি থেকে বার করতে হবে গামার ভ্যালুটা, কার মাধ্যমে বার করতে হবে, চার্লসের সূত্রের মাধ্যমে। তাহলে চার্লসের সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে পাই, বল চার্লসের সূত্র থেকে কি জানতে পারি, ভিটির ভ্যালুটা কত হবে, ভিটির ভ্যালুটা হয়ে যাবে v0 প্লাস v0 ইন্টু টি বাই 273। এর এক্সপ্লেনেশন আর দিতে হবে না, বহুবার করিয়ে দিয়েছি, ধামাকা ব্যাচে তো পুরো ডিটেলে করিয়েছি, তোদেরকে কুইক রিক্যাপের মাধ্যমে করিয়েছি যে যতটা আয়তন আগে 0 ডিগ্রিতে ছিল তার উপর 1/273 অংশ বৃদ্ধি পায়, এখানে টি লিখেছি বলে টি বাই 273 বৃদ্ধি পেয়েছে। এবার খেয়াল করে দেখ, আমি এই যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটাকে এর মতো করে সাজাচ্ছি, কিভাবে সাজাচ্ছি বল, গামা পি ইকুয়াল টু ভিটি মাইনাস v0 ডিভাইডেড বাই v0 ইন্টু টি ছিল, আমি এটাকে লিখতে পারি তো এরকম করে যে ভিটি মাইনাস v0 ইকুয়াল টু গামা পি ইন্টু v0 ইন্টু টি, মানে কোনাকুনি গুণ করলাম। আচ্ছা আমি এখান থেকে ভিটির মান পেয়েছি, তো এখান থেকেও ভিটির মান বের করি, তাহলে ভিটি ইকুয়াল টু v0টা এদিকে পাঠাই, v0 প্লাস v0 ইন্টু গামা পি ইন্টু টি, বলো হ্যাঁ, পরিষ্কার কথা, v0টা এদিকে চলে গেলেই তাই হয়। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো ভাই, এই একটা ইকুয়েশন তুই পেয়েছিস, এই একটা ইকুয়েশন তোর কাছে আছে, আমি ধর বললাম এটা 1 নম্বর ইকুয়েশন, এইটা 2 নম্বর ইকুয়েশন, তুই যে এই দুখানা ইকুয়েশন পেলি, আমি যদি তোকে বলি 1 ও 2 থেকে পাই, কি বলবো রে, দেখ তো একটু মিলিয়ে দেখ তো, এখানেও ভিটি, এখানেও ভিটি, এখানেও ইকুয়াল, এখানেও ইকুয়াল, এখানেও v0, এখানেও v0, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানে ইন্টু v0 আছে, এই পুরোটার সঙ্গে ইন্টু v0 রয়েছে, তো এখানেও এই পুরোটার সঙ্গে ইন্টু একটা v0 রয়েছে। আচ্ছা বল এখানেও একটা টি রয়েছে, এখানেও একটা টি রয়েছে, এখানটায় টি এর সঙ্গে একটা 1 গুণ রয়েছে, এই 1/273 এই টার্মটা রয়েছে, কিন্তু এখানে কোনো 1/273 টার্ম নেই, তার পরিবর্তে কি রয়েছে বল, গামা পি রয়েছে। তার মানে আমি বলতে পারি এই যে 1/273, এই 1/273 জায়গাতেই এখানে কি রয়েছে, গামা পি রয়েছে, তার মানে গামা পির ভ্যালুটা কত হয়ে গেল 1/273। আর তুই তো জানিস যে একক পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, গল্প শেষ, এটাই তো হয়ে গেল মান বের করা, কমপ্লিট। নেক্সট, ওকে, রাসায়নিক গণনার দুখানা অঙ্ক আছে পরে, তারপরে গ্যাসের আচরণের একটা প্রশ্ন, ব্যাস। দেখতে পাচ্ছিস তো এলএকিউ কিভাবে করতে হয়, বেশি কঠিন নয় কিন্তু, খুব সহজে হয়ে যায়, শুধু একটু ডিটারমিনেশন লাগে। আমি তো বলছি শোন, অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ একসাথে ফলো কর, ধামাকা ব্যাচের প্রাইসটা সেই কারণেই টেস্টের জন্য 599 রাখা হয়েছে, যদি একসাথে ফলো করতে পারিস হয়ে যাবে। এবং আরেকটা তোকে কথা বলে রাখি, এই যে ধামাকা ব্যাচ তুই 599 দিয়ে পারচেজ করছিস, তোরা যখন 11 কেমিস্ট্রিতে ভর্তি হবি তোদের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট, আমি এখন অ্যামাউন্টটা বলবো না, 11 কেমিস্ট্রির ব্যাচের একটা প্রাইস হবে, ধামাকা ব্যাচের স্টুডেন্টদেরকে ইন্টারনালি ব্যাচ থেকে ভর্তি করিয়ে নেওয়া হবে এবং ওদের জন্য সেই প্রাইসটার থেকে একটা সার্টেন অ্যামাউন্ট কম থাকবে। সুতরাং এটা তোর কাছে 599 লাগলেও তার থেকে কম অ্যাকচুয়ালি, বুঝতে পারছিস তো? চল একটু এইদিকে দেখা যাক, বলছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে। এটা খুব ভালো একটা প্রশ্ন, আমাকে একটি ছেলে একবার এই প্রশ্নটা পাঠিয়েছিল, প্রশ্নটা সোজা বাট ভালো প্রশ্ন, বিক্রিয়াটা লেখা একটু চাপ। লোহিত তপ্ত আয়রন মানে এফি লিখলাম, তার উপর থেকে আমি স্টিম চালনা করলাম, স্টিম মানে কি H2O ভেপারকে তো স্টিম বলে। যখন চালনা করা হয় জাস্ট মনে রাখতে হবে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয় Fe3O4,
এই অক্সাইডটাকে বলা হয় ফেরোস ও ফেরিক অক্সাইড। এর মধ্যে ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড দুটোই থাকে। আর এর সঙ্গে কি উৎপন্ন হবে দাদা? বোকার মতো প্রশ্ন, তোকে তো বলেই দিয়েছে হাইড্রোজেন পাওয়া যায়, তো হাইড্রোজেন পাওয়া যায় তো হাইড্রোজেনে লিখবো। এইবার একটুখানি মন দিয়ে শোন, যে কোনো বিক্রিয়াটা লেখার পরে সব থেকে প্রথমে তোর কাজ হচ্ছে সেটাকে ব্যালেন্স করা। এখানটায় 3 বসলো, হাইড্রোজেন আমি দেখতে পাচ্ছি, অক্সিজেন দেখতে পাচ্ছি 4 আছে তো 4 বসলো, হাইড্রোজেন 8 হয়ে গেল তো এখানে 4 বসলো, গল্প শেষ। এইবার যেটা তোকে করতে হবে, তোকে দেখতে হবে কার কার মধ্যে সম্পর্ক আছে। আমি যখন ধামাকা ব্যাচ এটা শিখিয়েছি এই চ্যাপ্টারটা, আমি এই জিনিসটাকে বারবার করে ফোকাস করেছি যে তোমার এত বড় সমীকরণে সবকিছু লাগবে না, তোমাকে বারবার করে দেখতে হবে কার কার মধ্যে সম্পর্ক দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ তোমাকে বলে দিয়েছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর থেকে স্টিম চালনা করতে হবে, তাহলে বলেছে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে। তার মানে তোমাকে আয়রনের সাথে হাইড্রোজেনের সম্পর্ক দিয়ে দিয়েছে, এতটা আয়রনের পরিমাণ দিয়ে দিয়েছে, তাহলে বলেছে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তার মানে এই দুটোর মধ্যে আমার সম্পর্ক, বাকিগুলো সব দুধ ভাত। আমি এক কাজ করি, আমাকে আয়রন 56 দিয়ে দিয়েছে, আমি প্রথমে নর্মাল বার করি। 56 3 মোল আছে দেখ, তাহলে 56 ইন্টু 3 কত হয়ে যাবে বল? 3 6 18, 8 হাতে 1 3 5 15 1 16, মানে 168 গ্রাম যদি আমি আয়রন নিয়ে কাজ করি তাহলে আমার 4 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে 4 মোলের পরিমাণটা বার করি। আমরা জানি H2 মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে 2 গ্রাম হচ্ছে, তাহলে তার সামনে 4 বসানো আছে, তাহলে 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 গ্রাম হয়ে যাচ্ছে। মানে আমি বুঝতে পারছি যদি 168 গ্রাম আয়রন নিয়ে কাজ করি তাহলে 8 গ্রাম হাইড্রোজেন তৈরি হবে, একদম পরিষ্কার। আমাকে বলেছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন নিয়ে তোমাকে কাজ করতে হবে, তাহলে আমি একটুখানি লিখি, লিখবো এইভাবে যে 168 গ্রাম যদি আমি আয়রন নিয়ে কাজ করি, তুই পুরোটা লিখে নিস, তাহলে সেখান থেকে আমি 8 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। যদি আমি 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর থেকে চালনা করি তাহলে আমি পাবো কত? 21 ইন্টু 8 ডিভাইডেড বাই 168, 21 দিয়ে এটা কাটলে 8 হয়, 8 দিয়ে এটা কাটলে 1 হয়, তাহলে আমি কত গ্রাম হাইড্রোজেন পাবো রে ভাই? 1 গ্রাম হাইড্রোজেন পাবো। তাহলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে। হয়েছে? বলেছি এসটিপি তে ওই হাইড্রোজেনের আয়তন কত হবে? তুই আমাকে একটা কথা বল, হাইড্রোজেন মানে H2 মানে সেটা 2 গ্রাম। যদি 2 গ্রাম থাকে, যে কোনো গ্যাসকে আমরা যদি তার মোলার ভর পরিমাণ নিই, তার মানে সেটা কত মোলকে বোঝায়? 1 মোলকে বোঝায়। এবং তোদেরকে আমি মোলের কনসেপ্ট পড়িয়ে দিয়েছি একটা ভিডিও করে, যে যদি আমরা কোনো গ্যাসকে 1 মোল পরিমাণ নিই তাহলে এসটিপি তে তার আয়তন কত? 22.4 লিটার। তার মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি 2 গ্রাম হাইড্রোজেনের এসটিপি তে আয়তন কত? 22.4 লিটার। আমাদের যতটা হাইড্রোজেন তৈরি হচ্ছে সেটা কত? 1 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের কত? 11.2 লিটার। কেন? কারণ 2 আছে 22.4, 2 কে হাফ করলাম 1, তাহলে এটাকে হাফ করে শেষ। তোরে ভাই কমপ্লিট, তোরে কমপ্লিট। চল নেক্সট। বলেছে অক্সিজেনের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইডের জারণের ফলে সালফার ট্রাই অক্সাইড প্রস্তুত করা হলো। 40 গ্রাম সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম সালফার ডাই অক্সাইড প্রয়োজন? খুব ভালো অঙ্ক, চলো দেখি। সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন মিশাও, তৈরি হয়ে যাবে সালফার ট্রাই অক্সাইড। খুব ভালো কথা, ব্যালেন্স করে দাও, 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দাও, কাজ শেষ। দুটো সালফার 6টা, হ্যাঁ। কার কার মধ্যে রিলেশন আছে বের করো। বলেছে অক্সিজেনের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইডের জারণের ফলে সালফার ট্রাই অক্সাইড প্রস্তুত করা হলো। 40 গ্রাম সালফার ট্রাই অক্সাইড প্রস্তুত করতে, মানে এইটা তো আমার রিলেশনের মধ্যে রয়েছে, কত পরিমাণ সালফার ডাই অক্সাইড প্রয়োজন, মানে এইটা লাগবে আমার। তার মানে সালফার ডাই অক্সাইডের সঙ্গে সালফার ট্রাই অক্সাইডের একটা রিলেশন তোমায় দিয়েছে। খুব ভালো কথা। তার মানে আমি এবার কি করব? দুজনেরই মোলার মাস বার করব। 2 গুণ সালফারের 32, অক্সিজেনের 16, দুটো আছে বলে 32, 32 32 64, 2 দিয়ে গুণ করলে 128 গ্রাম। তাহলে 128 গ্রাম সালফার ডাই অক্সাইড যদি নেওয়া যায় তাহলে 2 গুণ 32 প্লাস 3 16 48, 8 2 10 0 হাতে 1, 4 3 7 আর 1 8, 80 গুণ 2 হয়ে গেল 160 গ্রাম। তার মানে আমি বুঝতে পারছি আমাকে লাস্টে জিজ্ঞাসা করেছে 40 গ্রাম সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম সালফার ডাই অক্সাইড প্রয়োজন। আমি একটা জিনিস বুঝতে পারছি, কি বুঝতে পারছি? প্রথমে লিখে দিই। বুঝতে পারছি যে 160 গ্রাম সালফার ট্রাই অক্সাইড প্রস্তুত করার জন্য কতটা সালফার ডাই অক্সাইডের প্রয়োজন পড়ল? না 128 গ্রাম সালফার ডাই অক্সাইডের প্রয়োজন পড়ল। আমাকে প্রস্তুত করতে বলেছে 40 গ্রাম, তো 40 গ্রাম সালফার ট্রাই অক্সাইড প্রস্তুতির জন্য 40 ইন্টু 128
ডিভাইডেড বাই 160, 40 দিয়ে 160 কাটলে 4, 4 দিয়ে 3 4 12, 4 2 8, তাহলে কত গ্রাম লাগবে ভাই? 32 গ্রাম সালফার ডাই অক্সাইডের প্রয়োজন। শেষ, কমপ্লিট। বুঝতে পেরেছো কত সহজ না রে এগুলো? এগুলো 3 নাম্বার তোকে ছাঁকা ছাঁকা দিয়ে দেবে রে ভাই, 3 নাম্বার। চল নেক্সট। বলেছে একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। ব্যাপন, তুই ঘরের এক কোণে ধূপ জ্বালিয়ে রেখে দে, কিছুক্ষণ পর দেখবি পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। গ্যাসের গতীয় তত্ত্বের ত্রুটিপূর্ণ দুটি স্বীকার্য উল্লেখ করো। একটা স্বীকার্য হতে পারে যে গ্যাসের অণুগুলি বিন্দু ভর, এদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, এটা একটা ত্রুটিপূর্ণ স্বীকার্য ছিল। দ্বিতীয় হতে পারে গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, এটাও তো ত্রুটিপূর্ণ স্বীকার্য। তাহলে দুখানা ত্রুটিপূর্ণ স্বীকার্য তোকে বলে দিলাম। এন্ড ফাইনালি আমাদের এলএকিউ কমপ্লিট। পুরো এলএকিউটা আমি আশা করব, বলেছিলাম হয়তো এত ডিটেলে না করালেও চলতো, কিন্তু আমি একটু ডিটেলে তোদেরকে করিয়ে দিয়েছি প্রথম সেট বলে। আমি আশা করব তোরা বুঝতে পেরেছিস ধামাকা ব্যাচে কি করে ক্লাস করানো হচ্ছে। ধামাকা ব্যাচের মধ্যে যা চ্যাপ্টার ওয়াইজ শিখিয়ে দেওয়া হচ্ছে না, ওরা এমনি এলএকিউ করে দেবে। তারপরে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম প্র্যাকটিস করানো হচ্ছে, যেগুলো এলএকিউ স্পেশাল। তারপরে আবার এলএকিউ সেট আলাদা করে, অলরেডি একটা এলএকিউ আলাদা সেপারেট সেট ডিসকাস করা হয়েছে, এটা আমি নিজে তৈরি করেছি সেটটা। এরপরে অনেক সেট ডিসকাস হবে, পুরো পর্ষদ শেষ হবে, পুরো মিক্স টেস্ট পেপার শেষ হবে, সবকিছু শেষ হবে। তাই যারা এখনো ভর্তি হসনি ধামাকা ব্যাচে ভর্তি হয়ে যা। বাকি তোদেরকে সবই বলে দিলাম। 11 কেমিস্ট্রি ব্যাচে সার্টেন অ্যামাউন্ট অফ কিছু ধামাকা ব্যাচ থেকে ডিরেক্ট ওখানে অ্যাডমিশন হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এইসবই, আর নতুন করে কিছু না। অবশ্যই আমাকে জানাস আজকের এলএকিউ সেশনটা কেমন লেগেছে। যদি ধামাকা ব্যাচে ভর্তি হওয়ার থাকে তাহলে 6289360364 এই নাম্বারটার মধ্যে যে প্রসেস তোকে বললাম সেই প্রসেস করিস। আর যদি তুই নর্মাল ইউটিউবে পড়তে চাস, রেগুলার অ্যাডভেঞ্চার একাডেমি ফলো কর, তাতেও তোর কিছুটা ভাই নিশ্চয়ই হয়ে যাবে। অ্যাডভেঞ্চার একাডেমিতে তোকে কি কম দেওয়া হচ্ছে তুই বল? ধামাকা ব্যাচে একদম স্ট্রাকচারালি প্রিপারেশন করানো হচ্ছে, আর এখানে তোকে প্রচুর প্র্যাকটিস করানো হচ্ছে। এই জন্যই তো আমি বলেছি দো ভাই দোনাতা ভাই। হয়েছে, ব্যাস। আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, তখন থেকে টানা ক্লাস করিয়ে যাচ্ছি। এখন কটা বাজে দেখবি, এটাও দেখিয়ে দি। হ্যাঁ, এখন বাজে ভোর 4:45, ভোর 4:45। ঠিক আছে, চলো ব্যাস শুরু করে দিই। কমপ্লিট হয়ে গেলে এবার এডিট করে তোদেরকে দিয়ে দেবো বিষয়টা। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।